প্রাণেশা ঘাড় তাড়ামি করে বলল, আমি যাবো না তোমার সাথে। না গেলে কোলে করে নিয়ে যেতে পারবো। এমন করলে আমি বুড়ি গঙ্গায় লাফ দিব। দড়ি দিয়ে টেনে তুলবো। তোমার পাঠানো দড়ি তো আমি ধরবই না। তাহলে দুটোতেই একসাথে ডুব দেব। পড়ে না থেকে পানিতে থাকবো। সাঁতার সাঁতার খেলে জীবন কাটিয়ে দিব। ধুর, তুমি একটা অসহ্য। হেলতে দুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল প্রাণেশা। তখনই কুঞ্চি দিয়ে আবারও শব্দ তুলল অনির্বাণ। রুমটা ভালো মতো দেখে বলল, সময় মাত্র 5 মিনিট। যদি এর বেশি 1 মিনিটও দেরি হয়, এতগুলো কুঞ্চির বাড়ি তোর পিঠে পড়বে। এইটুক নিশ্চিত হয়ে দেরি করিস, ঠিক আছে? প্রাণেশা দাঁত কিরমির করে বলল, ওগুলো রেখে দাও বলছি। রাখবো না। কুঞ্চির আঘাত খেলে কেমন লাগে সেটা তোকে প্র্যাকটিক্যালে দেখাবো আজ। তুমি এমন কেন করছো আমার সাথে? আমি করছি না কি তুই করছিস? কি বলেছিলাম ফোন করে? সব যেন গোছানো থাকে। এই তো গোছানো নমুনা। এখন এতগুলো কাজ করতে গেলে কত সময় নষ্ট হবে জানিস? আমি তো বলিনি আমার জন্য তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করো। যেচে পড়ে করছো কেন? আর একটা কথা বললে মেরে পিঠের ছাল তুলে নিব। কোথাকার কোন বাহাদুর আসছে রে, প্রাণের গায়ে হাত দিবে। একবার হাত তুলেই দেখো না তোমার এই হাত আমি কি করি। বিড়বিড় করতে করতে ওয়াশরুমে প্রবেশ করলো আনিশা। অনির্বাণ একা হাতে প্রাণেশার সব প্রয়োজনীয় জিনিসপত্র আলমারি থেকে বের করে লাগেজে ভরলো। একটাই জামা কাপড়, একটাই সব পুরস্কার, একটাই বই, একটাই তার হ্যান্ডিক্রাফটের জিনিস ও আরেকটাই কসমেটিক্স। যদিও প্রাণেশার কসমেটিক্স বলতে ক্রিম, লোশন, ফেস ওয়াশ, চুলের তেল, ভেসলিন, চিরুনি এসবই। এইসব ঢুকিয়ে লম্বুকে ডেকে সবগুলো লাগেজ গাড়িতে তুলে নিল। তখনও প্রাণেশা ওয়াশরুম থেকে বের হয়নি দেখে দরজায় নখ দিয়ে অনির্বাণ বলল। আর কতক্ষণ লাগবে? ভেতর থেকে প্রাণেশা বলল, সারাদিন লাগবে। করছিসটা কি? ঘুমাচ্ছি, তুমিও ঘুমাবে? আমার এত শখ নেই, তুই ঘুমা। কাঁথা বালিশ দেব? দিতে পারো, আমার খুব একটা অসুবিধা হবে না। অনির্বাণ বিরক্ত স্বরে বলল, আশ্চর্য, আধা ঘন্টা ধরে তুই ওয়াশরুমে কি করছিস? বললাম তো ঘুমাচ্ছি, কাঁথা বালিশ দাও। কি বলবে বুঝে উঠতে পারলো না অনির্বাণ। এর মধ্যেই শাওয়ার ছাড়া শব্দ হলো, তার মানে প্রাণেশা গোসল করছে। এই জন্যই দেরি হচ্ছে বুঝতে পেরে বলল, তুই এখন শাওয়ার নিচ্ছিস? হ্যাঁ নিচ্ছি। বিরক্ত না করে ওয়ার্ড্রপ থেকে একটা টাওয়াল ও কাপড় চোপড় দাও, তোমার জন্য কাপড় আনতে ভুলে গেছি। অনির্বাণের মাথায় হাত। এখন কাপড় চোপড় কোথা থেকে দিবে? সব তো গাড়িতে তুলে দিয়েছে। লক করে চাবিটা সাইডের ছোট্ট একটা পকেটে রেখে দিয়েছে। এসব 7-5 ভাবনার মধ্যেই প্রাণেশা বলল, কই দাও, আর কতক্ষণ অপেক্ষা করব? অনির্বাণ দরজার কাছে এগিয়ে কৌতুক করে বলল, ওইসবের আর দরকার নেই, এমনিতেই চলে আয়। ভেতর থেকে রেগে মেগে প্রাণেশা বলল, কি বললে তুমি? ঠিকই তো বললাম, এখানে আর কেউ নেই। তবে রে ফাজল। নব ঘুরিয়ে দরজা খুলে ফাঁক দিয়ে মাথা বের করে প্রাণেশা বলল। প্লিজ দাও। অনির্বাণ দুষ্টু মিষ্টি হাসি ঝুলিয়ে ওয়াশরুমের দরজার কাছে এসে বলল, আমি তো এগুলো গাড়িতে তুলে দিয়েছি, চাবিটা কোথায় রেখেছি মনে নেই। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে রইল প্রাণেশা। বলল, তাহলে আমি এখন পড়বো কি? অনির্বাণ টিপ্পিনি কেটে বলল, বিছানার চাদর, ওটাতে তোকে জোশ লাগবে বউ। একবার বের হই, তোমার মাথা আমি ফাটাবো। কাপড় না পেলে বের হতে পারবি। প্রাণেশার সর্বনাশ মেনে নিতে পারল না। কি যাতা কাণ্ড, কাপড় ছাড়া বের হওয়া যায়? ভেজা পোশাকেই বা কতক্ষণ থাকা যায়? উপায় না দেখে বলল। প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। উপায় অনির্বাণের কাছে আছে, কিন্তু তবুও সেই উপায় বাতলে দিল না। প্রাণেশাকে বিপদে ফেলতেই বলল। আয়শা মাইশার ড্রেস এনে দি। প্রাণেশা অসহায় চোখে বলল, বডি সাইজ আলাদা তো। ভাবির? ভাবিরও সেম অবস্থা। তাহলে এখন উপায়? তোমার ঘর থেকে একটা কিছু নিয়ে আসো। সাইজ তো আলাদা, মিলবে না। আমার টি শার্ট ও প্যান্টে তোর সাইজের দুজনকে ঢোকানো যাবে। উপায় না দেখে প্রাণেশা বলল। তাহলে যাও, কোন লাগেজে রেখেছো সেখান থেকে নিয়ে আসো গো। অনির্বাণ এক পাও নড়ল না। স্টাডি টেবিলের চেয়ারে গিয়ে পা ছড়িয়ে বসে চুলে ব্রাশ ব্রাশ করে বলল, দুঃখিত, আমি তোর ব্যক্তিগত কাছের লোক নই। ব্যক্তিগত মানুষ হও তো। অনির্বাণের চোখে বিস্ময় নামলো। ভাবুক নয়নে তাকিয়ে থেকে বলল, তুই মানছিস আমি তোর ব্যক্তিগত মানুষ? ওপর নিচ মাথা নাড়ল প্রাণেশা। অনির্বাণ ফের ওয়াশরুমের দরজার কাছে গেল। প্যান্টের পকেটে হাত খুঁজে পড়ল। তাহলে এখনই প্রমাণ কর আমি তোর একদম আপন কেউ, কাছের কেউ। সুযোগ পেয়ে অনির্বাণ তাকে নাজেহাল করতে চাইছে, এটা বুঝতে পেরে চেহারায় রাগ নেমে এলো প্রাণেশার। পরিস্থিতি বুঝে সেই রাগ সামলে বলল, অবশ্যই প্রমাণ দিব।
তার আগে কিছু একটা দিয়ে তোমার বইয়ের ইজ্জতটা বাঁচাও। কেউ এসে পড়বে, শেষে লজ্জায় পড়তে হবে। অনির্বাণ মুখে হাত দিয়ে বলল, তোর লজ্জাও আছে? ও প্লিজ এমন করো না। সময় নষ্ট না করে নিজের ঘরে গেল অনির্বাণ। কয়েক মিনিটের মধ্যেই হাতে একটা প্যাকেট ও টাওয়েল নিয়ে প্রবেশ করলো। নখ দিয়ে সেসব বাড়িয়ে দিতেই প্রাণেশা বলল, পকেটে কি? খুলে দেখ। শাড়ি আনো নাকি আবার? টাওয়াল শরীরে পেঁচিয়ে ভয় ভয় চেহারায় প্যাকেট খুলে ভীষণ রকম অবাক হলো প্রাণেশা। সাদা টি শার্ট, সাথে নেভি ব্লু লেডিস শার্ট ও অফ হোয়াইট ট্রাউজার, সাথে দরকারি জিনিসগুলো। পোশাক দেখে মুহূর্তেই অনির্বাণের দিকে চোখ গেল। যে পোশাকটা তার হাতে, একই কালারের টি শার্ট ও শার্ট প্যান্ট অনির্বাণের পরনীয়। শার্টের সামনের বোতামগুলো খোলা। তার বিস্ময় দেখে চোখ নাচিয়ে অনির্বাণ বলল, পছন্দ হয়নি? মুচকি হেসে দরজা আটকে দিল। ভেজা পোশাক পাল্টে অনির্বাণের দেওয়া পোশাক পরে চুলে টাওয়াল পেঁচিয়ে বের হলো। আয়নার সামনে দাঁড়াতেই অনির্বাণও তার পিছনে দাঁড়ালো। কাঁধে হাত রেখে মাথাটা একদম প্রাণেশার মাথায় ঠুকে দিয়ে চোখে চোখ রেখে বলল, এখন মনে হচ্ছে তুই মিসেস অনির্বাণের সৈকত। প্রাণেশা হাসতে গিয়েও হাসলো না, কারণ ততক্ষণে ড্রেসিং টেবিল ফাঁকা দেখে তার মেজাজ বিগড়ে গেছে। সে লোশন তেল চুরুনি না পেয়ে বলল, আমার দরকারি জিনিসগুলো কোথায়? অনির্বাণ জিভায় কামড় দিয়ে বলল। এই রে, সব তো গাড়িতে। ফোলা ফোলা চোখে তাকিয়ে প্রাণেশা বলল, এক্ষুনি এগুলো নিয়ে আসো, নয়তো খুঁজি। দাঁড়াও। চটজলদি চোখ ঘুরিয়ে ফেলে রাখা কুঞ্চি হাতে তুলল প্রাণেশা। রাগ দেখিয়ে দুপা হেঁটে যখন অরিনবারকে মারার চেষ্টা এগিয়ে গেল, তখনই সব রাগের মধ্যে পানি ঢেলে ধুম করে গালে চুমু দিয়ে দৌড় দিল অনির্বাণ। হাতের কুঞ্চি ফ্লোরে ফেলে প্রাণেশা দাঁত কিরমির করে বলল, ওরে সুযোগ সন্ধানী, আসো একবার কাছে পেলে আমিও বুঝাবো কত চুমুতে কত প্রেম। প্রাণেশা এতদিন যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেসব নিজের ক্যাম্পাসেই অনুষ্ঠিত হতো। এখন সুযোগ এসেছে সারা দেশের মানুষের সামনে নিজেকে সেরাদের একজন হিসেবে তুলে ধরার। কিছুদিন পর ঢাবিতে 2 দিন ব্যাপী কুইজে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত হতে আসা সব শিক্ষা প্রতিষ্ঠানের কুইজ টিমদের নিয়ে অনুষ্ঠিত হবে এই আয়োজন। প্রাণেশার ভার্সিটির অধ্যক্ষ চাইছেন শেষ একবার তাদের ব্যাচের টিমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। সাফন গতকাল সকালে এসেছিল প্রাণেশাকে সেই খবরটাই দিতে। যেহেতু এই খেলা সারা দেশে লাইভ হবে, সেহেতু এটা যথেষ্ট আলোচিত একটি প্রতিযোগিতা হতে যাচ্ছে। শামিউল আলম এটা শুনে রেগে গিয়েছিলেন, মুখের উপর সাফওয়ানকে না করে দিয়েছেন। বেচারা মন খারাপ করে ফিরে গিয়েছে। এরপর থেকে টেপ রেকর্ডারের মতো প্রাণেশার কানের কাছে বকাবকি চালিয়ে যাচ্ছেন তিনি। শুনতে শুনতে মেজাজ আর জায়গায় নেই প্রাণেশার। তার বড় চাচ্চু সেজু চাচ্চু শেখ শরীফুল আলম ও ছোট চাচ্চু শওকত আলম বাসায় ছিলেন না। থাকলে নিশ্চয়ই একটা না একটা সাপোর্ট সে পেত। তহমিনা আহমেদ মেয়েকে সাপোর্ট দিয়ে 2-1টা কথা বলেছিলেন। তাতেই শামিউল আলমের এক কথা, যে মেয়ে বাবার স্বপ্ন পূরণ করতে পারে না, তাকে আর কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে সেরা প্রমাণ করতে হবে না। শামিউল আলম চেয়েছিলেন প্রাণেশা ডাক্তার হোক, কিন্তু তার যা মেধা, তাতে আর ওই পথে যাওয়ার সুযোগটুকু তৈরি হয়নি। মাঝপথে বাংলা নিয়ে অনার্স শেষ করতে হয়েছিল। তবুও কম কি, কতজনে এইটুকু শেষ করতে পারে? বাবা এতে খুশি না। মা বোঝাতে চাইলেও গালি বকা শুনলেন। গতকাল সকাল থেকে এই কুইজের কথা শুনেই যে শামিউল আলমের মেয়ে ও স্ত্রীকে বকাঝকা শুরু হয়েছে আর থামেনি। প্রাণেশার বড় চাচি, সেজু চাচি ও ছোট চাচি কেউই ভদ্রলোককে বোঝাতে পারছিলেন না। কিছু বললেই তিনি চেঁচিয়ে ঘর মাথায় তুলে ফেলেছেন। পুরুষ মানুষের তর্জন গর্জন শুনলে নারী মনে এমনিতেই ভীতি জাগে। শ্রদ্ধা সম্মানের জায়গা থেকে সবাই চুপচাপ থেকে যায়, কিন্তু প্রাণেশা পারেনি। সে বাবার এত বকাঝকার বিপরীতে শক্ত কণ্ঠে বলেছিল, আমি আজকে প্রিন্সিপালকে কনফার্ম করছি, এই কুইজ প্রতিযোগিতায় শেখ প্রাণেশা আমরিন অংশগ্রহণ করছে, আর এটাই ফাইনাল। তোমার কোনো কথা আমি শুনবো না বাবা, আমাকে আমার কলেজের সম্মান রক্ষা করতে হবে। শামিউল আলম তাতেই রেগে গিয়েছিলেন। শক্ত হাতে মেয়েকে থাপড় মেরেছিলেন। তহমিনা আহমেদ ছুটে এসে বলেছিলেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো কেন? অনি জানলে কষ্ট পাবে না? এইসব কথা প্রাণেশা অনির্বাণকে বলেনি, বলার প্রয়োজন হয়নি, কিন্তু কিভাবে যেন ছেলেটা সব জেনে গেল। এরপরই গতকাল রাতে বাবা চাচাদের ফোন করে স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিল আজ সকালে এসে প্রাণেশাকে এখান থেকে নিয়ে যাবে। প্রাণেশার এখান থেকে ঢাকাতেই থাকবে। প্রাণেশা এখন থেকে ঢাকাতেই থাকবে, ব্যাস। তার সিদ্ধান্তের উপর কেউ আর কিছু বলেনি, কারণ এই মুহূর্তে প্রাণেশার লিগাল গার্জিয়ান অনির্বাণ নিজে। সেই অনুযায়ী বাসায় এসে এই তোড়জোড়। শেষ আরেকবার গাড়ির ভেতরটা চেক করলো প্রাণেশা, সব ঠিক মতো নিল কিনা দেখলো।
এরপর সব ভাই বোনদের জড়িয়ে ধরে বিদায় নিল। মা, চাচি ও চাচারা তাকে জড়িয়ে ধরে কাঁদলেও প্রাণেশা প্রচন্ড ধৈর্যের সাথে নিজেকে সামলে নিল। বাবার থেকে বিদায় নিতে গিয়ে দেখলো তিনি দরজা আটকে বসে আছেন। চলে যাওয়ার আগে বিদায় নেওয়াটা জরুরি মনে করেই বাবাকে ডাকতে গিয়েছিল সে, কিন্তু তিনি দরজা খুলে বের হয়নি। আজ বিদায়ে তানিশা ও তার ছেলেকে নিয়ে এখানে উপস্থিত হয়েছে। বোনের অভিমানী মুখটা বড্ড চোখে লাগলো তানিশার। সারা মুখে হাত বুলিয়ে কপালে স্নেহের চুমু এঁকে তানিশা বলল, বাবা কেমন তুই তো জানিস, রাগ করিস না। অরিন, ব্যস্ততা কমলে মাঝে মধ্যে এখানে আসিস। প্রাণেশা বিষণ্ণ কণ্ঠে বলল। ভালো থেকো তোমরা। সবশেষে রূপকথা এসে বলল, ননদিনী, আমার দেবরের খেয়াল রাখিস, অনেক যুদ্ধ করে এখান থেকে নিয়ে যাচ্ছে তোকে। যা বোঝার বুঝে নিল প্রাণেশা। মুচকি হেসে বলল, তোমার দেবর নিজের খেয়াল রাখতে জানে ভাবি, এজন্য আমাকে কিছুই করতে হবে না। খারাপ লাগছে এই ভেবে যে বেচারা কোনোদিন তার বউয়ের হাতের সামনে খেতে পারবে না। রূপকথা হেসে উঠল এই কথায়। বলল, সমস্যা নেই, ইউটিউব দেখে দু একটা রান্না শিখে নিস। কষ্ট হলেও মাঝে মধ্যে স্বামীর পাতে তার পছন্দের খাবার তুলে দেওয়ার মধ্যেও আনন্দ আছে। আমি জানি তুই পারবি, যে এত কাজ পারে সেটাও পারবে। এত বাড়াবাড়ি চিন্তা করা ভালো না ভাবি, আমি আসলেই অকর্মা। হয়েছে, থাক, এ নিয়ে আর কথা বলতে হবে না। গাড়ি তো দেরি হচ্ছে। গাড়ির সামনের দোর খুলে গাড়িতে ওঠার আগেই রাফিয়ান, রাদিন ও রামিশা এসে জাপটে ধরলো প্রাণেশাকে। দু হাতে তিন ভাই বোনকে একসাথে জড়িয়ে ধরলো প্রাণেশা। রাদিন বলল, তুমি যেও না সোনা আপু, আমরা তোমার ফুলের গাছ নষ্ট করব না। রামিশা বলল, সত্যি বলছি সোনাপু, আমরা তোমার গাছ নষ্ট করব না, প্রমিস করছি। প্রাণেশা ওদের দুজনকে সান্ত্বনা দিতে প্রথমে কপালে আদর দিল, এরপর আহ্লাদিক কণ্ঠে বলল, আমি জানি তোমরা দুজনেই গুড বয়েজ অ্যান্ড গুড গার্লস। তাহলে বলো যাবে না? যেতে তো হবেই, তবে যাওয়ার আগে তোমাদের দুজনকে একটা দায়িত্ব দিয়ে যায়। প্রতিদিন 2 বেলা করে গাছে পানি দিবে, আগাছা পরিষ্কার করবে, গাছের যত্ন নেবে, ঠিক আছে? সোনাপু ফিরে এসে যেন গাছে ফুলই দেখতে পাই। দুজনেই সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল। প্রাণেশা আরেকবার ওদের আদর দিয়ে গাড়িতে উঠল। রাফিয়ান গম্ভীর মুখে তার দুলাভাইকে বলল, তুমি তো খুব খারাপ দুলাভাই, বিয়ের 1 মাসও হয়নি, এর মধ্যেই আমার সোনাপুকে কেড়ে নিচ্ছ। অনির্বাণ তার গাল টেনে দিয়ে বলল, দেশ ছাড়ছি না রে শালাবাবু, বাড়িও ছাড়ছি না। মাঝে মধ্যে ঘুরতে আসবো তো, তখন সারাদিন তোর সোনাপুর কোলের উপর চড়ে থাকিস। এখন বিদায় দে। বাবা মা ও ভাই ভাবির সাথে কিছু প্রয়োজনীয় আলাপ সেরে গাড়িতে উঠে কয়েক মিনিটের মধ্যেই বাড়ির সীমানা ত্যাগ করলো অনির্বাণ। প্রাণেশা পিছনে তাকালো না, কাঁদলো না, শুধু দাঁতে দাঁত চিপে নিজের ভেতরের যন্ত্রণাগুলোকে সহ্য করে সামনের গন্তব্যে এগিয়ে চলল। ভার্সিটি তখনও খোলা ছিল। প্রতিযোগিতার বিষয়টা প্রিন্সিপালকে কনফার্ম করে বন্ধু বান্ধবদের থেকে বিদায় নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে আবারও গাড়িতে উঠে বসলো দুজনে। ঘন্টার পর ঘন্টা কেউ কোনো কথা বলল না। সিটে হেলান দিয়ে খোলা জানালার দিকে তাকিয়ে প্রকৃতির মায়ায় ডুবে ভেসে মায়ের কান্নারত মুখশ্রী কল্পনা করে একটা সময় চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে রইল প্রাণেশা। বিকেলের শেষ ফাঁকে 5 স্টার রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করলো অনির্বাণ। তাড়াহুড়োয় বাড়ি থেকে খেয়ে বেরোয়নি, এখন পেটে অল্প কিছু না দিলেই চলছে না। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে খাবার অর্ডার দিয়ে কর্নারের একটা ফাঁকা জায়গায় বসলো দুজনে। অধিকাংশ মানুষের দৃষ্টি তাদের দুজনের দিকে, কারণ দুজনের পোশাক সেম, জুতা সেম, হাতের ঘড়ি ও মাথার ক্যাপও সেম। সবাই যখন কৌতূহলী হয়ে ওদের দেখছিল, সেটা অনির্বাণ খেয়াল না করলেও প্রাণেশা খেয়াল করলো। এর মধ্যেই একটা মেয়ে দূর থেকে অনির্বাণের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল। প্রাণেশার মুখটা হা হয়ে গেল তৎক্ষণাৎ। ছুটে গিয়ে বকতে যাবে, তখনই অনির্বাণ তাকে আটকে দিয়ে বলল, ছেড়ে দে, 10 জনের মধ্যে 2 জন এরকমই থাকে। প্রাণেশা দাঁত কিরকির করে বলল, তাই বলে অচানক পুরুষের দিকে কিস ছুড়বে? এত নির্লজ্জ বেহায়া কেন? অন্যের ব্যক্তিগত সম্পত্তির দিকে নজর দেওয়ার এত সাহস কিভাবে হয় তার? আরে বাবা, এত চড়ে যাচ্ছিস কেন? সেই কিস ছুঁড়ে মারলে কি ওটা আমার গালে এসে পড়বে? তাছাড়া আমার গাল কি এতই সস্তা যে কারোর জন্য বুকিং দিয়ে দেব? চুপ করে বস তো এখানে। এইসব থার্ড ক্লাস মানুষদের দিকে ফিরেও তাকাতে নেই। অনেক কষ্টে রাগ কন্ট্রোল করলো প্রাণেশা। ওয়েটার খাবার নিয়ে এলো। সিট প্লেটে অল্প চাউমিন তুলে দিয়ে সেটা নিজের প্লেটেও নিল। প্রাণেশা তখনও জ্বলন্ত দৃষ্টিতে ওই মেয়েটাকে দেখে যাচ্ছিল। অনির্বাণ সেটা দেখে বলল, এই তোর সমস্যা কি? ওদিকে কি দেখিস? আমাকে দেখ। কোথাকার কোন বেয়াদব মেয়ে, তাকে কেন এত দেখতে হবে? আমার দিকে তাকা প্রাণেশা। দৃষ্টি ফিরিয়ে এনে খাবারের দিকে মনোযোগ দিল প্রাণেশা।
অনির্বাণ আস্তে ধীরে খাওয়া শুরু করলো। ফাঁকে ফাঁকে স্ত্রীর রাগ কমানোর চেষ্টায় তার মুখেও অল্প একটু চাউমিন তুলে দিল। প্রাণিশা কোনো বাধা দিল না। খাবার খেতে খেতে আর চোখে অন্যদিকে তাকালো সে। একটা সময় মাথায় খুন চেপে বসলো। অনির্বাণের চোখের চশমা খুলে নিজের টি শার্টের গলায় ঝুলিয়ে বলল, ওদিকে কি হচ্ছে? কিছু দেখছো না? ক্লিয়ার। অনির্বাণ কড়া আদেশের স্বরে বলল। খামোকা তর্কে যাস না। প্রাণেশা এই আদেশ কানেও নিল না। অনির্বাণের নাকের ডগায় টান দিয়ে বলল, তোমার বউয়ের মাথা ভর্তি দুষ্টুমি, আমার ব্যক্তিগত সম্পত্তির দিকে নজর দিচ্ছে। এত সহজে কি ওই বেটিকে আমি ছেড়ে দিব ভাবছো? দূরের জিনিস ব্লার দেখে অনির্বাণ। এই জন্যই চালাকি করে চশমা খুলে নিজের কাছে নিয়ে এলো প্রাণেশা। এরপর এক পা দুপা করে সেই মেয়েটির সামনে এসে দাঁড়ালো। আঙুল নাড়িয়ে বলল, হাই, আমি প্রাণেশা। আপনি? আমি ডেইজি। ও, নাইস নেম। কোত্থেকে এসেছেন? আমি লন্ডন থেকে এখানে ঘুরতে এসেছি। এখানে আমার দাদার বাড়ি। গুড, ভেরি গুড। ক্যান আই সিট হিয়ার? পাশের চেয়ার দেখিয়ে বলল প্রাণেশা। ডেইজি হেসে বলল, ইয়েস, অফকোর্স। চেয়ারে বসে ডেইজির সাজ পোশাক ভালো মতো দেখলো প্রাণেশা। এমন পোশাক পরেছে উরু পর্যন্ত দেখা যাচ্ছে। বুকের দিকটাও যথেষ্ট খোলামেলা। শরীর দেখেই পুরুষের নজর কাটতে চাইছে। মেয়েটির উদ্দেশ্য বুঝতে দেরি হলো না। বিধায় টেবিলের কোণই ঠেকিয়ে অনির্বাণের দিকে আঙুল তাক করে বলল, ওই ছেলেটা সুন্দর না? ইয়াপ, হ্যান্ডসাম, রাফ অ্যান্ড টাফ, লুকিং গর্জিয়াস টাইপ। আমার একটা সমস্যা কি জানেন? কিসের সমস্যা? প্রাণেশা ঠাট্টা তামাশা বাদ দিয়ে সিরিয়াস হয়ে বলল, যা কিছু আমার সেটার ভাগ আমি কাউকে দিই না, বৈধ দৃষ্টিতেও না, অবৈধভাবে তো একদমই না। মানে কি? মানে হচ্ছে ওই পুরুষটা আমার বৈধ পুরুষ, আর আমার বৈধ পুরুষের দিকে অবৈধ দৃষ্টি নিয়ে যে নারী তাকাবে তার চোখ দুটো আমি টেনে ছিঁড়ে ফেলবো। আপনি বাইরের মানুষ বলে সম্মানের সাথে কথাটা বললাম, নয়তো এতক্ষণে আপনার ঠোঁট আমি সেলাই করে দিতাম। ডার্টি মাইন্ডের পিপল। ড্রেজির হতবাক দৃষ্টিকে আরো অবাক করে দিয়ে তার গালে আলতো চাপড় মেরে সেখান থেকে চলে গেল প্রাণেশা। চশমাটা টি শার্ট থেকে খুলে অনির্বাণের চোখে পরিয়ে দিয়ে খাবারের বিল মিটিয়ে আঙুলের ভাঁজে আঙুল আটকে বলল, চলো যাই। অনির্বাণ রীতিমতো শখ খেল প্রাণেশার এই আচরণ। সামনে থাকা রমণীর অবাক করা দৃষ্টি দেখে গা কাঁপিয়ে হেসে উঠল সে। রেস্টুরেন্টের সীমানা পেরিয়ে গাড়িতে এসে ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে গাড়ির সিটে বসে প্রাণেশা বলল, ওই নীলজ্জ মেয়েটাকে দেখছো কেমন করে তাকাচ্ছিল? গা কাঁপানো হাসি থামিয়ে গাড়ি স্টার্ট দিয়ে অনির্বাণ বলল, তো তুমি ওই মেয়েটাকে দুই একটা কথা শোনালেই পারতে, নাকি ওই মেয়েটার লোলাপ দৃষ্টিতে তোমার ভালো লাগছিল? বলো, বকা দিতে পারো নি? সঙ্গে সঙ্গে প্রাণেশার ঠোঁটের উপর আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে অনির্বাণ বলল, মিসের সন্দেহকে মনে করে জাগা দিস না প্রাণেশা। ওই মেয়েটার ড্রেস আপ দেখে আমি সামনে যাইনি। দেখেছিলি তো কি ছিল পরনে? বুদ্ধিমতী বলে এই ইঙ্গিতটা বুঝে নিল প্রাণেশা, কিন্তু তার মনের জ্বালা মিটল না। কতটা নোংরা মানসিকতার হলে পাবলিক প্লেসে এসে এরকম একটা বিতিকিচ্ছিরি কাহিনী করে। ভেতরে ভেতরে গুলিয়ে বমি এসে যাচ্ছিল তার। একধারে বকতে বকতে সে যখন অস্থির হয়ে যাচ্ছিল, অনির্বাণ তাকে প্রশ্ন করল, প্রাণেশা, আর ইউ ফিলিংস জেলার্স? প্রশ্নটা করতে দেরি, অথচ অনির্বাণের বুকের ওপর জাপটে পড়তে দেরি হলো না প্রাণেশার। দুহাতে গলা পেঁচিয়ে ধরে মেজাজের ওঠানামাকে সামলে নিয়ে বলল, জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে আর কারোর সাথে শেয়ার করতে পারবো না। ওই মেয়েটার দৃষ্টি ও আচরণ কোনো কিছুতেই স্বাভাবিক ভাবতে পারছি না আমি। অনির্বাণ তাকে একটু সহজ করতেই মাথায় হাত বুলিয়ে বলল, রিল্যাক্স প্রাণেশা, এইটুকু নিয়ে এত হাইপার হওয়ার কিছু নেই। রাস্তাঘাটে এমন কিছু মেয়ে থাকে যারা চলতে পথের পুরুষদের অস্বস্তির কারণ হয়। এরকম সিচুয়েশন শুধু যে মেয়েরা বিব্রতি হয় তা নয়, ছেলেরাও যথেষ্ট বিব্রতি হয়। প্রাণেশা একটু সহজ হয়ে নিজের সিটে সোজা হয়ে বসলো, মুচকি হাসলো একটু। মেয়েটার এই কান দিয়ে ভয়ানক রকমের রাগ হচ্ছিল তার। ইচ্ছে করছিল ওখানে দাঁড়িয়ে ইচ্ছে মতো কয়েকটা দিয়ে আসুক, কিন্তু পারলো না। মেয়ে বলেই পারলো না। রাগ ও মেজাজ সবসময় দেখানো যায় না, তবে যেটুকু বলেছে সেটুকুই বা কম কিসের। ভাবতে গিয়ে নিজের মধ্যকার পরিবর্তন টের পেল প্রাণেশা। তাতেই ঠোঁটের হাসি বিস্তৃত হলো। অনির্বাণ সেই হাসি দেখে মনের কথা স্পষ্টভাবে জানতে চাওয়ার চেষ্টায় বলল, তাহলে তুই স্বীকার করছিস তুইও আমার বউ, আমাদের মাঝখানে আর কেউ আসবে না, তাই তো?
সিটে হেলান দিয়ে দু হাতে মুখ ঢেকে ফেললো প্রাণেশা। এত লজ্জা লাগছে তার, কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। তবুও ঢেকে রাখা হাতের ফাঁক দিয়ে ফিসফিসিয়ে বলল, না, আমি তোমার বউ না। তোমার বউ হতে আমার ভারী বইয়েই গেছে। মেহেরপুর থেকে ওরা যখন ঢাকা এলো তখন রাত 9:30। একটানা অনেকক্ষণ ধরে ড্রাইভ করাতে যথেষ্ট ক্লান্ত অনির্বাণ। প্রথমে গাড়িটা অ্যাপার্টমেন্টে ঢুকিয়ে এক পাশে পার্কিংয়ে রেখে ব্যাগপত্র বের করে দুটো লাগেজ প্রাণেশার হাতে ধরিয়ে দিয়ে তাকে লিফটের সামনে এসে দাঁড় করিয়ে রাখলো। এরপর গাড়ি গ্যারেজে রেখে বাকি লাগেজ ও ছোট পার্ট সহ সমস্ত ব্যাগপত্র হাতে ও পিঠে তুলে নিয়ে লিফটে পা রেখে সুইচ টিপ দিল। 6 তলায় আসতে বেশি সময় লাগলো না। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে চাবি বের করে লক খুলে ডোর মেলে দিয়ে বলল, একদম ছোট, সাদামাটা একটা ঘর, থাকতে পারবি? প্রাণেশা উত্তর না দিয়ে ভেতরে প্রবেশ করতে চাইল। অনির্বাণ তাকে ওখানে দাঁড় করিয়ে রেখে সবগুলো লাগেজ ভেতরে ঢুকিয়ে দৌড়ের ওপর রান্নাঘরে গেল। প্রাণেশা দূর থেকে বলল, আশ্চর্য, এতক্ষণ জার্নি করে এলাম, কোথায় একটু বিশ্রাম নিতে দিবে, তা না করে দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছ। এটা কি ধরনের নিষ্ঠুরতা? 2 মিনিটের মধ্যেই ছুটে এলো অনির্বাণ, হাতে করে তাতে 1 গ্লাস জুস, ছোট পিরিচে 4টে মিষ্টি। সোজা প্রাণেশের সামনে দাঁড়িয়ে জুসের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, বধূবরণ করেছি। বধূবরণ? তুমি? হ্যাঁ আমি। আমার ঘরের বউ কেউ নেই, তাই আমার বউকে আমি সসম্মানে বরণ করে ঘরে তুলছি। নে, চটপট জুস খা, এরপর অল্প একটু মিষ্টিমুখ করবি। হাতের ঠেলায় সব দূরে সরিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করতে চাইল প্রাণেশা। তার ভীষণ ক্লান্ত লাগছে, প্রচন্ড ঘুম ধরেছে। শান্তির একটা ঘুম না হলে চলছেই না। কিন্তু কে বোঝে কার কথা? ঠেলে ঠুলেও লাভ হলো না। পালোয়ানের শরীর দিয়ে অনির্বাণ তার পথ আটকে বলল, এমন করছিস কেন? নতুন বউ না তুই? নতুন বউকে বরণ করে ঘরে তুলতে হয়, এটাই নিয়ম। নিয়মের অবহেলা করা যাবে না। গুলি মারি তোমার এসব নিয়মের। গুল্লি পরে মার, আগে অল্প একটু মুখে দে প্লিজ পানেশা। আমার গুলুমুলু নাদুস নুদুস দুষ্টু মিষ্টি বউ না তুই? সবসময় এত ঘাটতারামি করতে হয় না তো জান। এ কেমন বধূবরণ বুঝলো না প্রাণেশা নিজেও। কোনো স্বামী তার বউকে বরণ করে ঘরে তুলে, তাও বিয়ের 2 সপ্তাহ পর। মেজাজ খারাপ হলেও অনির্বাণের এসব পাগলামি সহ্য করে নিল। প্রথমে অল্প একটু জুস মুখে দিল, এরপর কাঁটা চামচের সাহায্যে খুব সামান্য মিষ্টি। এইটুকু খাইয়ে অনির্বাণ তাকে ইশারায় ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়ে বলল, ওয়েলকাম মিস্টার অনিবর্ণ সৈকত, ওয়েলকাম টু ইয়োর হোম। এরপর আবারও ছুটে গেল ডাইনিংয়ে। ট্রে রেখে রুম থেকে খুঁজে খুঁজে হাত পাখা নিয়ে এলো, যদিও এটার প্রয়োজন হয় না। তবুও নিজের ঘরে 2টো হাত পাখা কিনে রেখেছিল সে। প্রাণেশা সবে ডোর বন্ধ করে ড্রয়িং রুমের সোফায় বসেছিল। তখনই অনির্বাণ তার হাতে থাকা হাত পাখা দিয়ে উড়াধুরা বাতাস শুরু করলো, বিড়বিড় করলো, পানেশার মাথা ঠান্ডা হোক, বরফ শীতল মেজাজ হোক, সব শয়তানি বদবুদ্ধি তিরিং বিরিং মাথা থেকে বের হয়ে যা। হে আল্লাহ, আমার বইয়ের মন মেজাজকে সবসময় ফ্রিজের বরফের মতো ঠান্ডা রেখো। কুবুদ্ধি, কুটনামি, রাগারাগি, ঝগড়াঝাটি সবকিছু থেকে তাকে দূরে সরিয়ে রেখো। আর আমাকে, এই ঘাটতারা মেয়েটাকে সামলানোর মতো প্রচুর ধৈর্যশীল দিও। পাশাপাশি রোজ 100 চুমুর মাধ্যমে ঠোঁটে সচেপে মাথার সুযোগ করে দিও, যেন ওর বেয়াদবি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেলে ওকে শাসন করতে পারি। সবশেষ তোমার অবশেষ মেহরবানির মাধ্যমে আমার বউটাকে একগাদা আজ্ঞা বাচ্চার মা হওয়ার সুযোগ করে দিও। আমিন। দোয়া শেষ করে তড়িঘড়ি প্রাণেশাকে বলল, আমিন বলো, নয়তো দোয়া কবুল হবে না। এটা দোয়া? হ্যাঁ দোয়া। কেন, খারাপ কিছু বলেছি? জোরে সোরে নিঃশ্বাস নিয়ে হাতের ধাক্কায় অনির্বাণকে সোফায় ফেলে দিয়ে দুদিকে টুপা ছড়িয়ে দিয়ে তার গলা টিপে ধরল প্রাণেশা। খুনে দৃষ্টি মেলে বলল, আমার মাথায় শয়তানি, কুটনামি, কুবুদ্ধিতে ভরা। আমি রাগারাগি করি, ঝগড়াঝাটি করি, ঘাটতারামি করি। আর তুমি তুমি কি করো? হাত পা গুটিয়ে বসে থাকো। আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া কি করে? অকারণ বউ বউ করে জ্বালায় কে? আর কি বললে? চুমু, আন্ডা বাচ্চা, খুব শখ না বাচ্চার বাবার হবার? খুব শখ। যেভাবে গলা টিপে ধরেছে প্রাণেশা, সেভাবেই প্রাণেশার হাতের উপর নিজের হাত দুটো রাখলো অনির্বাণ। সরিয়ে নেওয়ার চেষ্টা না করে একইভাবে চেপে রেখে দুষ্টুমি করে বলল, হবে না কেন? বিয়ে করেছি, বউ এনেছি, ঘর সংসার শুরু করব। অগণা বাচ্চাই তো দরকার। ওইসব ছাড়া কি সংসার পরিপূর্ণ হয়? এই কথা শুনে প্রাণেশা আরো জোরে গলা টিপে ধরতে গেল। অনির্বাণ হাত আটকে বলল, এক্ষুনি মারিস না, এত তাড়াতাড়ি মরতে চাই না প্রাণেশা, তোর হাত ধরে বিদ্ধ হতে চাই। শুধু
এক গাদা আগুনা বাচ্চা কেন? আমি তো এক গাদা নাতি নাতনি চাই। বউকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, নাতি নাতনিদের নিয়ে আমার তো সকালাদের শেষ নেই রে প্রাণেশা। এসব পূরণ না করে এত অল্প বয়সে মৃত্যুকে গ্রহণ করে কি করি বল? হঠাৎ করেই প্রাণেশার মন খারাপ হয়ে গেল। সে হাত সরিয়ে এনে ঝটপট সোফা ছেড়ে নেমে যেতে চাইলো। অনির্বাণ তার হাত ধরে আটকে ওখানেই দাঁড় করালো। এরপর নিজে সোজা হয়ে বসে হাতের টানে প্রাণেশাকে হাঁটুর উপর বসিয়ে দু হাতে কোমর পেঁচিয়ে ধরে বুকে মাথা রেখে বলল। রাগ করলি? দুদিকে মাথা নেড়ে প্রাণেশা বলল। না। তাহলে দূরে যাচ্ছিস কেন? ফ্রেশ হওয়া দরকার। খিদে লাগেনি তোমার? রান্নাবান্না কিছু কি আছে ফ্রিজে? কি খাবে? অনির্বাণ মুচকি হেসে ঠোঁটের স্পর্শ দাবিয়ে দিল স্ত্রীর গলায়। ফিসফিসিয়ে বলল। টেনশনের কিছু নেই, কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে কল করলে ডিনার নিয়ে আসবে। ও, তোমার বুয়া আসে না? সকালে আসবে, আজকে তার ছুটি ছিল। সে কি রান্নাবান্না করে? হ্যাঁ, সব করে। আমি তো রান্নাবান্নার কিচ্ছুটি পারি না। তোকে কিছু করতে হবে না প্রাণেশা, তুই শুধু 24 ঘন্টা আমাকে ভালোবাসবি। হ্যাঁ, প্রেমের দোকান দিয়ে বসেছি, 24 ঘন্টা সার্ভিস দিব। স্বামীকে শুধু 24 ঘন্টা কেন, দিনে 48 ঘন্টাও সার্ভিস দেওয়া যায়। 48 ঘন্টা দিন? ডবল সার্ভিস দিবি? এই জন্যই বললাম, একদিন যতটা ভাব ভালোবাসা হয় ডবল সার্ভিসে তার দ্বিগুণ হবে। দ্বিগুণ ভালোবাসা দিয়ে 48 ঘন্টার ভালোবাসা 24 ঘন্টাতেই পুষিয়ে দিবি। প্রাণেশার মনে হলো অনির্বাণ আস্তে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তাকে এই অবধি আটকে দিতে সে ছটফটিয়ে উঠে বলল। ফ্রেশ হও, কিছু খাও। টায়ার্ড না তুমি? এত নড়াচড়া করিস না, চুপ করে বস। আমি কি তোকে বিরক্ত করছি? শুধু একটু আদর করছি। আদর করতে না দিলে অগোনা বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করব? লজ্জায় সারা শরীর কেঁপে উঠল প্রাণেশার। ধুম করে কিল বসালো অনির্বাণের পিঠে। বলল। তোমার মুখ সত্যি সত্যি স্কচ টেপ দেওয়া উচিত। ব্যথা পেয়ে অস্ফুট স্বরে শব্দ তুলে পিঠে একটু হাত বুলিয়ে প্রাণেশাকে আরো চেপে ধরে অনির্বাণ বলল। হাত দুটো বেঁধে রেখে দিব প্রাণেশা, একদম শয়তানি করবি না। তোর সমস্যা কি? আমি আমার বউকে আদর করছি, তুই এত খেপাচ্ছিস কেন? ভূতনি। কোথা থেকে কথা কোন দিকে ঘুরায় ভেবে পায় না প্রাণেশা। হার মেনে নিয়ে শান্ত স্বরে বলল। এখন ফ্রেশ হও, খাবার অর্ডার দাও। আমার কিন্তু সত্যি খুব ক্ষুধা পেয়েছে। না খেলে ঘুমাবে না, প্লিজ একটা কিছু করো। প্রাণেশার লজ্জা, অস্বস্তি ও অনিচ্ছা সবকিছুই বুঝতে পারলো অনির্বাণ। সে চাইছিল মেয়েটা একটু সহজ হোক। বাড়ির সবার সাথে এই দূরত্ব খুব সহজেই মেনে নিয়ে সম্পর্কটাকে সহজেই গ্রহণ করে নি। তাই একটু জ্বালাচ্ছিল। এখন খিদের কথা শুনে হাত ঢিলে করে দু হাত মুঠোবন্দি করে মুচকি হেসে বলল। মন খারাপ করিস না। তুই মন খারাপ করে থাকলে আমার নিজেকেও খারাপ লাগে। মনে হবে তোকে ইচ্ছের বিরুদ্ধে ফোর্স করে এখানে টেনে এনেছি। প্রাণেশা, আমাদের সম্পর্কটাকে কেবলই দায়িত্ববাতার না হোক প্লিজ। আমি চাই সম্পর্ক ও মানুষটাকে তুই পর্যাপ্ত পরিমাণ মূল্য দিতে চাই। বিয়ে ও স্বামী স্ত্রীর সম্পর্কটা নিষ্কয়ে কোনো ছেলে খেলা নয়। চাইলে এই সম্পর্ক গড়া যায় না, আবার ভাঙাও যায় না। তুই যতক্ষণ না সবকিছু মন থেকে গ্রহণ করতে পারবি ততক্ষণ আমি তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছুই করব না, প্রমিস। এইখানে যথেষ্ট স্পেস তুই পাবি, সবকিছু তুই তোর নিজের মতো করে গুছিয়ে নিতে পারিস। আয়, আমি তোর রুম দেখিয়ে দিচ্ছি। প্রাণেশা রুম দেখছিল। রুমগুলো খুবই ছোট ছোট। একজন মানুষ অনায়াসে এখানে হাত পা ছড়িয়ে থাকতে পারে। সে ফার্নিচারগুলো দেখতে দেখতে বলল। একা মানুষ এত ফার্নিচার লাগে? লাগেজগুলো ভেতরে এনে অনির্বাণ বলল। আরে না, আগে ছিল না, এগুলো গতকালকে এনেছি। এরপর হেঁটে হেঁটে বুকশেলফ, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিলের ক্যাবিনেট সব দেখিয়ে বলল। তোর এইসব প্রয়োজনীয় জিনিস এইখানে সাজিয়ে নিবি। তুই সাজাতে পারবি তো? না পারলে অসুবিধা নেই, আমি হেল্প করব। এখন ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নে, আমি খাবার অর্ডার দিচ্ছি। লাগেজের চাবি অনির্বাণের প্যান্টের পকেটেই ছিল। সেটা বের করে প্রাণেশার হাতে দিতেই প্রাণেশা বলল। সবসময় ইয়ার কি না? তুমি ইচ্ছে করে আমাকে বিপদে ফেলতে জানে ননস্টপ ঝগড়া করতে পারো। অনির্বাণ হাত বাড়িয়ে প্রাণেশার চুলগুলো এলোমেলো করে বলল। তোর সাথে ইয়ার্কি না মারলে, ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না রে প্রাণেশা। হয়েছে, আর ঢং করতে হবে না, যাও। অনির্বাণ সরে এলো। ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রাম দিতে বিছানায় বসলো প্রাণেশা। ফোন বের করে রূপকথার নম্বরে ভিডিও কল দিল। রিসিভ হতেই এক গাদা ভাই বোনের কিচিরমিচির শুনতে পেল সে। সবাই তার ফোনের অপেক্ষায় ছিল। সবার সাথে অল্প স্বল্প কথা বলল। এরপর মা চাচিদের সাথে কথা বলে মনের ভার হালকা এলে একটু স্বস্তি পেল। লাগেজের লক খুলে কালো রঙের একটা টি শার্ট ও সি গ্রিনের ট্রাউজার বের করে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো।
তার এত সব ব্যস্ততার ভিড়ে অনির্বাণ খাবার অর্ডার দিয়ে সেই খাবার টেবিলে সাজিয়ে প্রাণেশাকে ডাকলো। গোসল সেরে ডাইনিংয়ে এসে সব প্রস্তুত দেখে একগাল হেসে প্রাণেশা বলল, শোনাই বাঁধাটা কপাল আমার, এমন বর কয়জনের কপালে জুটে। অনির্বাণও একইভাবে হেসে বলল, আমি তো এইসব তোর জন্য করছি না, আমার বউয়ের জন্য করছি। আমার বউ তো আমার জান, প্রাণ, হার্টবিট, কিডনি, ফুসফুস, লিভার, কত কিছু। তাই তার জন্য আমি সব করতে পারি। প্রাণেশা মুখ ভেঙচিয়ে চেয়ারে বসে গাল মুখ ফুলিয়ে বলল। বউ পাগল তো। খাওয়ার সময় আর কোনো ঝগড়াঝাটির দিকে গেল না কেউ, দুজনেই চুপচাপ খেলো। অনির্বাণের খাওয়া শেষ হওয়া মাত্রই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তার প্রাণপ্রিয় বন্ধু আরিফের নাম্বার দেখে রিসিভ করে কথা বলতে বলতে রুমে চলে গেল। আরিফ তার বিজনেস পার্টনার, পড়াশোনা শেষ করে একটা কোম্পানির অটোমেটিভ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি জীবনে শুরু করেছিল। সে চাকরি দিয়ে পোষায়নি বলে নিজের চেষ্টায় দক্ষতায় দুই বন্ধু মিলে নিজেরাই একটা কিছু করতে চাইছিল। লক্ষ্যে পৌঁছাবার জন্য বাড়ি থেকে ঢাকা এসে গাড়ি নিয়ে রংঢং শুরু হলো অনির্বাণের। এখন সে তো একজন দক্ষ ইঞ্জিনিয়ার, সে নিমিষেই ভাঙাচোরা গাড়িকে ঠিকঠাক করে ফেলতে পারে। নিজের বুদ্ধি ও মেধা খাটিয়ে অত্যাধুনিক ডিজাইন সৌন্দর্য দিয়ে গাড়ির বেশভূষা পাল্টে দিতেও ওস্তাদ। বর্তমানে তার এই কর্মক্ষেত্রে তার বন্ধুর পাশাপাশি আরো অনেকেই বেকার তরুণরা কাজ করে রুটি রোজগার করছে। নিজের এই দক্ষতা দিয়ে কিছু করা, কিছু বেকার মানুষের হাতে কর্ম তুলে দেওয়ার মাধ্যমে তৃপ্তি ও শান্তি খুঁজে পাচ্ছে অনির্বাণ। সে যখন দরকারি আলাপে ব্যস্ত ছিল, প্রাণেশা এর মধ্যে সম্পূর্ণ ডাইনিং পরিষ্কার করে নিল। বাড়তি খাবার ফ্রিজে তুলে রেখে 2 কাপ কফি করতে চাইলো। এটা বদ অভ্যাস বই কিছু না, ঘুমের আগে কেউ কিভাবে মগ ভরে চা কফি খায়, কিন্তু তাদের এই দুজনেরই এই বদ অভ্যাস আছে। যেহেতু অনির্বাণ ব্যস্ত, তাই প্রাণেশা ভাবলো নিজেই কাজটা করে নেবে। সেই চেষ্টাতেই রান্নাঘরে এসে গ্যাস অন করে চুলায় পানির পাতিল বসিয়ে কাছের কফির বয়াম খুঁজছিল। হাতের নাগালে কিছুই ছিল না, যা কিছুর প্রয়োজনীয় মশলাপাতি সব উপরের ক্যাবিনেটে সাজানো। তবুও হাত লম্বা করে উপর থেকে কফির বয়াম আনার চেষ্টা করলো, ব্যর্থ হলেও হাল ছাড়লো না। উকি দিয়ে আঙুলের ঠেলায় যখন একটু একটু করে বয়ামটা নাগালের মধ্যে আনলো, পিছন থেকে অনির্বাণ বলল, ও বা, আমার বউ রান্নাঘরে কি রান্না করছে দেখি দেখি। আচমকা আওয়াজে সামান্য ভয় পেল প্রাণেশা। বয়াম হাতে নিতে গিয়ে পা স্লিপ খেলো, উল্টে না পড়লেও শক্ত মেঝেতে লেগে পায়ের আঙুলে যথেষ্ট ব্যথা পেল। বলল, হয়েছে, সরো, আর দেখতে হবে না। আমি 5 মিনিট সময় দাও, দেখবে আমি তোমাকে স্পেশাল কফি খাওয়াবো। অনির্বাণ চেহারায় বিস্ময় ধরে দেখে বলল, স্পেশাল কফি গিলতে পারবো তো? লেকপুল করছো? একদমই না। তাহলে চুপচাপ দেখো। অনির্বাণও ওইখানেই দাঁড়িয়ে রইল। প্রাণেশার কাজকর্ম দেখে তার প্রচন্ড হাসি পাচ্ছিল, তবে রান্না করতে না জানলেও তার এই চেষ্টাটা উপভোগ্য ছিল। সবশেষে গরম গরম কফি তৈরি, 1 কাপ তার দিকে বাড়িয়ে দিয়ে প্রাণেশা বলল, বাড়িতে কাজ করার প্রয়োজন পড়তো না, তাই শেখা হয়নি। এতগুলা মানুষ, আমি কি কাজ করব? এই কারণে কখনো রান্নাঘরের ধারে কাছেও যায়নি। তাই বলে 1 কাপ কফি বানাতে পারবো না, এতটা অকর্ম নয়, ছোট তোমরা ভাবো। চমৎকার করে হেসে কফির কাপ হাতে নিয়ে তাতে চুমুক দিল অনির্বাণ। প্রশংসা সূচক বাক্য আওড়ালো। আসলে তো কে বলে আমার বউ অকর্ম? আমার বউ যে কত গুণী সেটা একদিন সবাই জানবে। শুধু ধৈর্য ও মনের জোর নিয়ে শেষ পর্যন্ত তোকে লড়তে হবে প্রাণেশা। কফি হাতে নিয়েই নিজের রুমে গেল অনির্বাণ। ল্যাপটপ নিলে গুরুত্বপূর্ণ একটা মেইলে চোখ বুলালো। প্রাণেশাও রুমে এসে কফি খেতে খেতে বুকসেলফ গুছিয়ে নিল। যতক্ষণ ঘুম আসছে না, ঘরের টুকিটাকি কাজগুলো করছিল সে। একটা সময় জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টি পড়ল। পাশের বিল্ডিং এর বিয়ের তোড়জোড় চলছে। ডিজে গান বাজিয়ে একদল কিশোর কিশোরী ছাদে এসে নাচছে। পর্দা সরিয়ে বেশ কিছুক্ষণ সবার এই নাচানাচি দেখলো প্রাণেশা। সময় কত হলো খেয়াল করলো না। সময়ের সাথে সাথে চারপাশের আলো নিভে গেল। গান বন্ধ করে কিশোর কিশোরীও চলে গেল। চারিদিক কেমন শুনশান ও ভীষণ শান্ত মনে হলো। ভাই বোন নিয়ে জীবনটাকে হেসে খেলে হই হুল্লোড় করে কাটিয়ে দেওয়া মেয়েটি হঠাৎ আবিষ্কার করলো এই শহরে এসে প্রচন্ড একা। চেনা মানুষ, চেনা পরিবেশ কিছুই নেই। এসব ভাবতে গিয়ে খুব জোর কান্না পেল। জানালায় মাথা ঠেকিয়ে বাড়ির সবার কথা মনে করে অনেকক্ষণ নীরবে কান্নায় গাল ভাসালো। কান্না থামলে নিজেকে মানিয়ে বুঝিয়ে জোরপূর্বক ঘুমানোর চেষ্টায় বিছানায় পিঠ ঠেকালো। তাতেও ঘুম এলো না। উল্টে দুঃস্বপ্নেরা ভিড় জমালো চোখে। আবারও উঠে বসলো। রুমের ভেতর পায়চারি করতে করতে ঘড়িতে চোখ দিয়ে দেখলো রাত 3টা। রুমের দরজা খুলে শব্দহীন পায়ে বেরিয়ে এসে অনির্বাণের রুমের দিকে উঁকি মেরে দেখলো তখনও একইভাবে কাজ করছে। তাকে উকিঝুঁকি মারতে দেখে অনির্বাণ বলল, ঘুম আসনি? প্রাণেশা দুদিকে মাথা নেড়ে বলল, ঘুম আসছে না।
নতুন জায়গায় ঘুম না হওয়াটা স্বাভাবিক। প্রাণেশা অসুবিধে বুঝতে পেরে অনির্বাণকে বলল, এখানে আয়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শুধু ঘুম আসছিল না এটা নয়, অকারণ দুশ্চিন্তা ও দুঃস্বপ্ন তার স্বস্তি কেড়ে নিচ্ছিল। একা ঘুমাতে ভয় হচ্ছিল, আবার নতুন জায়গা মানিয়ে নিতেও অসুবিধা হচ্ছিল। ডাক শুনে ধীর স্থির পায়ে হেঁটে হেঁটে সামনে এসে বলল, তোমার অসুবিধা হবে না তো? অনির্বাণ ল্যাপটপ বন্ধ করে চোখের চশমাটাও খুলে রাখলো। রুমের দরজা আটকে লাইট অফ করে এক পাশে প্রাণেশাকে ঘুমানোর জন্য যথেষ্ট স্পেস দিয়ে অন্য পাশে নিয়ে শুয়ে পড়লো। হাত বাড়িয়ে প্রাণেশার মাথার চুলের ফাঁকে আঙুলে নেড়ে চেড়ে বলল, খুব হবে, তোকে আদর না করে ঘুমাতে হবে, অসুবিধা না হয়ে পারে। ছি, সারাক্ষণ এসব কথা বলো, তোমার লজ্জা করে না? আমি এত লজ্জায় দেখি কি করব? খাবো নাকি মাথায় দেব? লজ্জা তো তোর হওয়া উচিত। বিবাহিত পুরুষকে দূরে দূরে রেখে শাস্তি দিছিস। চট করে অনির্বাণের ঠোঁটের ওপর আঙুল রেখে কিছু একটা ভাবলো প্রাণেশা, তারপর বলল, আমি কোথায় শাস্তি দিচ্ছি? তুমি নিজেই তো এই শাস্তির ব্যবস্থা করেছো। অনির্বাণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে ফটাফট তার টি শার্টের সবকটা বোতাম খুলে টি শার্ট সামান্য মেলে ফাঁক দিয়ে নিজের মাথা গলিয়ে দিল প্রাণেশা। কপালে কপাল ঠেকিয়ে বলল, বিবাহিত পুরুষটা তো এটা জানে, আর তার প্রাণ তাতে অভ্যস্ত হয়ে গেছে, তাহলে দূরে সরিয়ে রাখলো কেন? মুচকি হেসে প্রাণেশাকে কাছে টেনে নিল অনির্বাণ। সম্পূর্ণ মুখ জুড়ে ছোট ছোট চুমু এঁকে বলল, আমি তো তোর সুবিধার জন্যই স্পেসটা দিলাম। হুম, তুমি স্পেস দাওনি, আমাকে শাস্তি দিচ্ছিলে। ডিভোর্সের কথা বলেছিলাম বলেই। কথার ফাঁকে ফাঁকে প্রাণেশার ঠোঁট দুটো অনবরত কাঁপছিল। আঙুলের আলতো স্পর্শে কম্পনরত ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে অনির্বাণ বলল, হুম, সময় ও সম্পর্কটা কাছে আসার ভালোবাসা প্রাণেশা, ভাঙন কিংবা বিচ্ছেদের নয়। দূরে সরিয়ে এখন আর ভালোবাসা দেখানো হচ্ছে? তোমার এই 2 নাম্বারই ভালোবাসার কোনো দরকার নেই আমার। কি করবো এই ভালোবাসা দিয়ে? 2 বেলা পানি খাবো? এরকম একটা সিচুয়েশনে এসে প্রাণেশার মুখে এই কথা শুনে হতভম্ব হয়ে গেল অনির্বাণ। গোল গোল চোখে তাকিয়ে বলল, কি বললি তুই? দরকার নেই। কি হয়তো বলেছি, এত ভালোবাসা দিয়ে কি হবে? কিছু হোক বা না হোক, 10-12টা অগুনা বাচ্চা হবে। 10-12টা? আমার এইটুকু পেটকে তোমার পানির ট্যাঙ্কি মনে হচ্ছে? একসাথে আমি এতজনকে জায়গা দেবো কি করে? আশ্চর্য! এই কেমন আপনার? কেউ কিভাবে একসাথে এত বাচ্চা কাচ্চা চাইতে পারে? জানের মায়া নেই? এতটুকু মেয়ে আমি। প্রাণেশার কথা শুনে হো হো শব্দে হেসে উঠল অনির্বাণ। হাসতে হাসতে হাতের বাঁধন আরো ধীর করে প্রাণেশাকে রাগাতে বলল, চাইতে দোষ কি? বাচ্চা কাচ্চা আল্লাহর আশেষ রহমত। আমি এই রহমত থেকে বিতাড়িত হতে চাই না বউ। তাই তো সিদ্ধান্ত নিয়েছি কোনো ধরনের পরিবার পরিকল্পনা করব না। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। সেই স্লোগানের দিক ফিরেও তাকাবো না। আমার স্লোগান হবে 10টি সন্তানের কম নয়, 20টি হলেও বেশি ভালো হয়। আর তার জন্য প্রতি বছর টুইন বেবি নিয়ে গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নিজের নাম লেখাবো। রাজি? যেভাবে আহ্লাদি হয়ে টি শার্টের ফাঁক দিয়ে ঢুকেছিল সেভাবেই বেরিয়ে এলো প্রাণেশা। শব্দ করে হাত দুটো জোর করে বলল, মাপ চাই, তোমার বউকে দিয়ে এই কাজ হবে না। আমি এই পথে নাই। বাচ্চা কাচ্চা ও গিনেসের রেকর্ড দিয়ে কোনো স্বপ্ন আমার নেই। দূরে যাও, দূরে গিয়ে তুমি আরেকটা বিয়ে করো। যাও, 20টা নয় 100টা আন্ডা বাচ্চা দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করো, তাতে আমার কোনো আপত্তি নেই। সম্পূর্ণ অপরিচিত একটা অনুভূতির সাথে পরিচয়, অথচ খুবই আকাঙ্ক্ষিত। আবেগ অনুভূতিকে দূরে ঠেলে দিতে গিয়ে যে মেয়ে কোনোদিন ঘর সংসারের স্বপ্ন দেখেনি, কাউকে ভালোবাসেনি, সে আজ বিবাহিত জীবনের পরিপূর্ণ একটা সুখকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। এই অনুভূতি তাকে শুধু সম্পর্কটাই দামি বোঝায়নি, সেও যে দামি আপাতমস্তক একজন নারী সেটাও বুঝিয়ে দিয়েছে। সকাল থেকে এক টুকরো সুখকর অনুভূতির ঢেউ খেলে যাচ্ছে তার মনের সমুদ্র জুড়ে। সেই ঢেউয়ে দুলছে প্রাণেশার দেহ মন। সেটুকু লুগাতেই কাজের অজুহাতে বেডরুম ত্যাগ করে অন্য রুমে এসে ঘাপটি মেরেছে প্রাণেশা। রুম লাগোয়া ব্যালকনিতে রাখা বেতের সোফায় বসে ঢাকা শহরের প্রথম সূর্যোদয়কে উপভোগ করছে সে। লাল টুকটুকে রং ধারণ করে সূর্যি মামা সবে আকাশের কোণে উঁকি দিয়েছে, ধীরে ধীরে আলো ছড়িয়ে দিচ্ছে ধরণীতে। এই রোদ্দুর যেন নতুন ভোর নিয়ে এলো জীবনে। ঠোঁটের কোণে লাজুক হাসি নিয়ে সোফায় হেলান দিয়ে চোখ বুজে পড়ে রইল প্রাণেশা।
আপাতত অনির্বাণকে ফেস করা কঠিন, লজ্জার। বেচারা এখনো ঘুম থেকে ওঠেনি। হাত বাড়িয়ে কাছে না পেলে লাভ দিবে ভাবতেই হাসি পেল তার। গত রাতের কিছু দুষ্ট মিষ্টি খুনসুটিময় মুহূর্ত মনে পড়ল। ক্ষণে ক্ষণে রেগে যাবে, গাল ফুলাবে, রাগ দেখি মুখ ফিরিয়ে নিবে, আবার বলবে। ঝগড়াঝাটি তর্কাতর্কি যদি সমান সমান হয়, ভাব ভালোবাসাও সমান সমান হবে। কোনো ফাঁকিবাজি নাই। অনির্বাণ যে এত রোমান্টিক, এত যত্ন বউকে ভালোবাসতে জানে, সেটুকু জেনে ক্ষণে ক্ষণে ভীষণ লজ্জাবতী হচ্ছে প্রাণেশা। এত লজ্জা পাচ্ছে যে নিজেকে আয়নার সামনে দাঁড় করানোর চিন্তা মাথায় এলেই সর্বাঙ্গে কাঁপন সৃষ্টি হচ্ছে। কি যন্ত্রণা! সমস্ত ভাবনার দৌড় থামিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। কতক্ষণ পর বের হতেই কলিং বেল বেজে উঠলো। এত সকালে কে আসবে? ভেজা চুলে টাওয়াল পেঁচিয়ে পরিপাটি হয়ে ডোর খুলতেই দেখলো তিসর্ধ এক নারী দরজায় দাঁড়িয়ে আছে। তাকে দেখেই দাঁত পাটি বের করে হেসে বলল, ও মা, ভাবি যে চলে এসেছেন। প্রাণেশা একটু অবাক হলো, বলল, আপনি কে? আমাকে চেনেন কি করে? মেয়েটা মুখের সুপারি চিবোতে চিবোতে উত্তর দিল, আমি হনুফা, এই অ্যাপয়েন্টমেন্টের সব বাসায় কাজ করি। ভাইজান গতকাল বলেছিলেন আজ থাইকা 7টায় আসতে। তিনি দেশের বাড়ি থাইকা বউ নিয়ে আসবেন। এই ফ্ল্যাটে তো আর কোনো মাইয়া মানুষ নাই, আপনি। তাই মনে হলো আপনি ভাইজানের বউ। কথায় যুক্তি আছে, ভেতরে আসুন। হনুপা ভেতরে প্রবেশ করে ডোর আটকে দিল। প্রাণেশা বলল, আপনি নাস্তা বানান রোজ? না ভাবিজান, আমি আসি 9টায়। এর আগে ভাইজান নিজে নাস্তা বানিয়ে খাইয়ে ফেলেন। আমি আইলে সবজি কাটাকুটি কইরা ভাত তরকারি রান্না করি, বাসন কোসন মাজি, কাপড় চোপড় ধুই, আর ঘর পরিষ্কার কইরা তারপরে যাই। ও, আপনি এক কাজ করবেন, আজ থেকে আমাকে কিছু রেসিপি শেখাবেন। আমি একদম রান্না পারি না। যদি কোনোদিন আপনি না আসেন, খাবো কি? হনুফা একগাল হেসে রান্নাঘরে এসে চা নাস্তার আয়োজন শুরু করলো। কোথায় কি রাখা আছে সব তার মুখস্থ। সে চটপটে হাতে কাজ করতে করতে বলল, রেস্টুরেন্টে অর্ডার দিবেন, ভাইজান তো এইটাই করেন। এখন থেকে আর করবে না। এসব আনহেলদি খাবার খেলে বড় বড় রোগ হবে। আমি তো রোজ ভাইজানরে এইসব বলি, উনি আমার কথা কানেই নেন না। এবার আপনি আসছেন, নিশ্চিন্তে সব ঠিক হইয়া যাব। আপনি আমার পাশে দাঁড়িয়ে থাকেন, আমি দেখাইতেছি কেমনি কি করতে হয়। আগে কন, নাস্তায় কি খাইবেন? রুটি সবজি নাকি পোলাও খিচুড়ি? আপাতত রুটি সবজি যথেষ্ট। ইচ্ছে জানিয়ে হানুফার পাশে দাঁড়িয়ে রইল প্রাণেশা। হানুফা চা বানালো আগে। 2 কাপ প্রাণেশার হাতে ধরিয়ে দিয়ে 1 কাপ নিজের জন্য রাখলো। চা খেতে খেতে রুটি বেলার কাজ সেরে নিবে। প্রাণেশা চা হাতে নিয়ে রুমে প্রবেশ করে দেখলো অনির্বাণ তখনও ঘুমে। ডাকাডাকি করতে লজ্জা লাগছিল দেখে গরম চায়ের কাপ হাতে নিয়ে অনায়াসে সবকটা আঙুল ডুবিয়ে দিল চাতে। গরম ছ্যাঁকা খেয়ে তড়াক করে লাফ দিয়ে উঠল অনির্বাণ। ঘটনা কি বুঝতে বেগ পেতে হলো। এর মধ্যে প্রাণেশা দূরে সরে গিয়ে শব্দ তুলে হেসে উঠল। ভেঙচি কেটে বলল, আরো ঘুমাও। অনির্বাণ হাই তুলতে তুলতে বলল, তোর মতো একটা বদ বউ জীবনে থাকলে সব পুরুষের জীবন তেনা তেনা হবে নিশ্চিত। আলাদিনের দৈত্য এসেও আটকাতে পারবে না। আরো কিছু বলতে চাইছিল অনির্বাণ, পারল না। তার আগেই প্রাণেশা তার দিকে তেড়ে এসে বলল, আমি বদ? হ্যাঁ, সন্দেহ আছে? অফকোর্স, আমার মতো একটা মেয়ের সাথে বদ শব্দটা যাই না। কতটা যায় সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। সর এখন, কাছে এলে ঝাপটে ধরবো। একটা সামাল দিতে গিয়ে মেজাজে দফা রফা ঘটে যাচ্ছে। উনি নাকি আবার 20টা একসাথে পালবেন। দেখা যাবে কেমন পারো। ওই 20টার একটাও তোর মতো হবে না, দেখিস। হ্যাঁ, বসে বসে স্বপ্নই দেখো। চ্যালেঞ্জ করছিস? প্রাণেশা দাঁত পাটি বের করে হেসে বলল, হ্যাঁ করছি। নেক্সট জেনারেশনের এই প্রাণের ফটোকপি হবে। এমন হলে অনির্বাণ শেষ। কিন্তু তবুও আশার রাখতে দোষ কি? এই সুন্দর সকালের অকারণ ঝগড়া ও তর্ক করতে ইচ্ছে হলো না তার। তাই ঝটপট ওয়াশরুমে প্রবেশ করলো। প্রাণেশা চায়ে চুমুক দিতে দিতে জানলার পর্দা ও কাজ সরিয়ে রুমের অন্য পাশের দরজাটাও মেলে দিল। আর সাথে সাথেই চমকে গেল। এই ব্যালকনিতে অনেকগুলো ফুলের টব, তাও নিচে গ্রিলে, আবার উপরে। প্রত্যেকটা টবে বিভিন্ন ধরনের ফুল গাছ। হতবাক দৃষ্টি নিয়ে ফুলের গাছের দিকে তাকিয়ে 2 হাতে তাদের ছুঁয়ে দেখার লোভ হলো ভীষণ। হাত বাড়িয়ে ছুঁয়েও দিল। ছোট্ট একটা বেলি ছিঁড়ে এনে ঘ্রাণশুকে কানের পেছনে গুজে দিয়ে তাদের রান্নাঘরে এসে হনুফার পাশে দাঁড়ালো। হনুফার রুটি বেলা শুরু করেছে। প্রাণেশা একটা রুটি সেঁকতে গিয়ে পুড়িয়ে ফেলে আফসোসের সুরে বলল, ইস, পুড়ে গেল তো। সেটাকে দেখে হনুফা বলল, একদিন এইসব শিখতে পারবেন না ভাবিজান, সময় লাগবো। কোনো টেনশন নাই, আমি সব শিখাইয়া দিব। এক চুলায় রুটি সেঁকতে দিয়ে অন্য চুলায় আবারও চা বসালো প্রাণেশা।
আগের কাপ তো নষ্ট করে দিল। হনুফা তাকে চা বানাতে শেখালো, কতটুকু পরিমাণ চা পাতা, দুধ ও চিনি দিতে হয় সেটাও শেখালো। ভীষণ ধৈর্য নিয়ে এক কাপ চা বানিয়ে আবারও রুমে এলো। অনির্বাণ বিছানা পরিপাটি করছিল। প্রাণেশা বলল, তুমি চা খাও, আমি রুম গোছাচ্ছি। অনির্বাণ গালে হাত দিয়ে বলল, পারবি? পারলে কর দেখি। আশ্চর্য, সবসময় আমাকে এত অকর্মা কেন ভাবো? চা ধরিয়ে দিয়ে বিছানায় পরিপাটি করলো প্রাণেশা। ঝাড়ু এনে রুমটাও ঝাড়ু দিল। এতটা অকর্মা সে নয় যতটা সবাই বলে। বইয়ের এসব কাজকর্ম দেখে অনির্বাণ বলল, তোর কাপড় চোপড় এইখানে রেখে দে। মানুষ এক জায়গায়, কাপড় আর এক জায়গায়। কেমন দেখাচ্ছে না বিষয়টা? এরপর নিজের রুমের আলমারি দেখিয়ে বলল। এটার ভেতর যথেষ্ট ফাঁকা, রাখতে পারিস। প্রাণেশা হাত বাড়িয়ে অনির্বাণের বুকের কাছে পান বসিয়ে বলল, চা আমার, সেটা দখলদারি আমি এমনিতেই নেব, এসব আমাকে বলে দিতে হবে না। অনির্বাণ চায়ে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আর এই জন্যই অনুমতি ছাড়া আমার গাছের ফুল ছিঁড়ে কানে গুজিয়েছিস। বেশ করেছে। আচ্ছা, তুমি তো কখনোই গাছ লাগাও না, এখানে এত ফুল গাছ কবে থেকে? তোর মতো নিয়ম করে গাছ রোপণ করি না, কিন্তু ওই জায়গাটার সৌন্দর্যের জন্য কয়েকটা ধরনের ফুল গাছ লাগিয়েছি। সুন্দর লাগছে না? প্রাণেশা ব্যালকনির দিকে দৃষ্টি দিয়ে বলল, ভীষণ, আমার ভীষণ শখ ছিল কোনো একদিন একটা চমৎকার পুষ্পকুঞ্জ সাজাবো, যেখানে শুধু ফুল আর ফুল, আর একটা পর্ণকুটির থাকবে। আমি মাঝে মধ্যে সেই কুটিরে যাব আর নিজের মতো করে গাছেদের সাথে সময় কাটাবো। এখন আর সেই সুখটা পূরণ হবে না, ভাবতে কি খারাপ লাগছে আমার। অনির্বাণ কৌতূহলী হয়ে বলল, কেন পূরণ হবে না? এই ইট পাথরের সমাজে আমি পর্ণকুটির ভাবো কোথায়? খুঁজলে পাওয়া যাবে হয়তো। কি জানি। দুষ্টু মিষ্টি খুনসুটির ফাঁকে নাস্তা পর্ব শেষ হলো। নাস্তা শেষ করেই তাড়াহুড়ো করে তৈরি হলো অনির্বাণ। আলমারি থেকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র বের করে ওয়ালেট, ফোন ও গাড়ির চাবি হাতে তুলে বলল, ফিরতে একটু দেরি হবে। ওয়ার্ক অফিস থেকে কোর্ট যাব, কিছু প্রয়োজন হলে দারোয়ানকে ফোন করিস, এনে দিবে। প্রাণেশা জানতে চাইল, কেন? অনির্বাণ বইয়ের বিস্মিত চোখ জোড়ার ঠোঁট ছুঁয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, একটা ছোট্ট সারপ্রাইজ রেডি করছি। সেটা কি এক্ষুনি বলা যাবে না। বসে বসে টেনশন কর, ঠিক আছে? আগামী সপ্তাহে যেহেতু প্রতিযোগিতা, প্রাণেশা স্টাডি টেবিল থেকে নড়ছেই না। হনুফা কাজ শেষ করে চলে যাওয়ার পর সে খাওয়া দাওয়া বাদ দিয়ে বই নিয়ে বসেছে। এক গাদা কুইজের বই তার সামনে, যেগুলো আগে জানা শেখা সেগুলো আবারও পড়ছে। একেবারেই ঠোঁটস্থ করছে, যেন কোনোভাবেই ভুল না হয়। পড়ার মাঝখানেই বাড়ি থেকে কল এলো। ভিডিও কলের ওপাশে সব কাজিনদের রেখে বই রেখে রুমের ব্যালকনিতে গেল প্রাণেশা। আয়েশা মাইশা একসাথে বলল, ঢাকায় গিয়ে তুমি আমাদের ভুলে গেছো ভাবি, সকাল থেকে একবারও ফোন দাওনি। প্রাণেশা বিব্রত হলো। ব্যস্ততায় ভুলেই গিয়েছিল বাড়িতে ফোন করা হয়নি। সে নিজের দিক স্পষ্ট করে বলল, জানিসই তো সামনে প্রতিযোগিতা, কাজ শেষ করে পড়তে বসেছিলাম। ওই দেখ, এখনো টেবিলের ওপর এক গাদা বই ছড়িয়ে ছিটিয়ে রাখা। ব্যাক ক্যামেরা দিয়ে রুমের স্টাডি টেবিল দেখালো প্রাণেশা। ও বাসে সবাই খিলখিলিয়ে হেসে উঠল। নাহিয়ান বলল, তুই তোর মাথাটাকে লাইব্রেরি বানিয়ে ফেল, তাহলে আর এক গাদা বইপত্র টেবিলের উপর রাখতে হবে না, ওগুলো তোর মাথাতেই ঠেসে রাখতে পারবি। প্রাণেশা ঝগড়ুটে মেজাজে বলল, দূরে আছি বলে ভাবছিস বেঁচে গেছিস, তাই না? ওই বাড়ির আমি সারা জীবনের জন্য ছাড়িনি, যখন আসবো না ঠ্যাং ভাঙবো তোর, দেখে নিস। ওপাশ থেকে রাফিয়ান বলল, আমার দুলাভাই কই সোনাপু? অনির্বাণ বাসায় থাকলে এখন শালা দুলাভাইতে এক দফা যুদ্ধ হয়ে যেত। রাফিয়ানের কথাতে সবার হাসির মাত্রা বেড়ে গেল। সেই হাসির তালে তাল মিলিয়ে প্রাণেশাও হাসতে হাসতে বলল, তোর দুলাভাই তো বাসায় নাই রাফি। রাদিম, রামেশা, রোদওয়ান কেউ বাদ গেল না। সবাই দুলাভাই শব্দটা নিয়ে মজা করলো। সবশেষে ফোন দিল রূপকথা। ক্যামেরার দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে বলল, সব ঠিক আছে তো প্রাণেশা? মুচকি হেসে প্রাণেশা উত্তর দিল, হ্যাঁ। দুই ঝগড়ুটে মানুষ ঠিকঠাক মতো সংসার করতে পারবে কিনা এই নিয়ে আমারও চিন্তার শেষ নেই, সারাক্ষণ ভয় থাকছি। কেন? সবার থেকে দূরে সরে গেল রূপকথা। স্বর খাদে নামিয়ে বলল, এই সম্পর্কটা লাভ ম্যারেজ না, আবার অ্যারেঞ্জ ম্যারেজও না, যা হয়েছে সবটাই জোরাজোরি করে ছাপানো হয়েছে। এই যাবৎ যা কিছু তোর ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে সেটাতেই গন্ডগোল হতে দেখা যাচ্ছে। তেমন কিছু হবে না ভাবি, আমি সবকিছু মন থেকে মেনে নিয়েছি। মানিয়ে নিতে পারবি তো? ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে, আর অভ্যাস হয়ে গেলে মানিয়ে নেওয়া কঠিন হবে না ভাবি। অনিচ্ছায় কিছু করিস না, আর সম্পর্কটাকেও বোঝা ভাবিস না।
একটু যত্ন নিয়ে এটাকে মূল্যায়ন করতে পারলেই সুখী হবি। জোরপূর্বক যা কিছু চাপানো হয়েছে সেসবকেও তো যত্ন নিয়ে সফল করতে চেয়েছে। সাকসেস আর হলাম কই। তবে এটা নিয়ে ভেবো না, যেহেতু বিয়ে ও বন্ধন সারা জীবনের ব্যাপার, আমি অবশ্যই এই ব্যাপারে যথেষ্ট যত্নশীল হব। হয়তো আমাদের মধ্যে তথাকথিত প্রেম প্রেমিকাদের মতো ভালোবাসাটা গড়ে ওঠেনি, তবে সম্পর্কের প্রতি অদৃশ্য এক টান ও অধিকার বোধ জন্মে নিয়েছে। আমাদের মধ্যে এতটাও দূরত্ব আর নেই, যতটা দূরে থাকলেই সম্পর্ক ভাঙন আসতে পারে। রূপকথা স্বস্তির নিঃশ্বাস ফেলল, ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, তুই যে এটা বুঝতে পেরেছিস তাতেই আমি শান্তি পাচ্ছি। বিশ্বাস কর, আমার এত খুশি লাগছে, বাড়ি গেলে দুজনকে একটা স্পেশাল গিফট দেবো। তাই তুমি স্পেশাল গিফট দিবে? আর তোমার দেবর গেলে সারপ্রাইজের ব্যবস্থা করতে দুজনে কি প্ল্যান করছো কিছু? আরে না, আমি ওর সাথে নাই। অনেকেই করেছে আমি জানি না, তবে আমি কি করব সেটা সময় হলেই দেখবি। আচ্ছা, এখন ফোনটা কি পড়তে বসবো? ঠিক আছে, ভালো থাকিস। পড়তে বসে দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, অথচ দুপুরের খাবার খায়নি প্রাণেশা। কাজের চাপে অনির্বাণও ফোন দেয়নি। ফ্রি হয়ে যখন বিকেলের দিকে কল দিল, প্রাণেশা তখনও বইয়ে মুখ গুজে রাখলো, ঠোঁট নাড়তে নাড়তে ফোন কানে ঠেকালো। ওপাশ থেকে অনির্বাণ বলল, দুপুরে খেয়েছিস কিছু? প্রাণেশা ফ্যাকাশি মুখে বলল, না, খাইনি। কেন? একা একা খেতে ভালো লাগছে না। বাড়ির সবাইকে মিস করছিস? একটু একটু খিদে টের পেয়ে খেতে এলাম। ও মা, খাবার দেখে আমার গলা দিয়েই নামতে চাইছে না। শেষে এক কাপ চা নিয়েই বসে গেছে, এখন ওটাই গিলছে। এমন করলে হবে? নিজের যত্ন নিবি না? তুই যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করিস তাহলে তো দুর্বল হয়ে পড়বি। আর তুই দুর্বল হলে নেক্সট জেনারেশন কি করে আসবে? তোকে তো অলওয়েজ স্ট্রং থাকতে হবে, তাই না? সিরিয়াস মোমেন্টে এমন একটা কথা শুনে মেজাজটাই আগুনতে জ্বলে উঠল প্রাণেশার। ঠোঁট মুখ বাঁকিয়ে বলল, গাছে কাঁঠাল গোপে তো, ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না? অনির্বাণ উচ্চস্বরে হেসে উঠল, স্যার, খেয়ে নে। টিপিক্যাল বউয়েদের মতো আচরণ করিস না। বর না খেলে বউ খেতে পারবে না, এমন কোনো নিয়মে আমি বিশ্বাসী নই। তুই খেতে বস। সময় মতো না খেলে অ্যাসিডিটি বাড়বে। ফিরে এসে একসাথে ডিনার করব। যদি না খাই? একটা চর মারব। দূর থেকে চড় মারতে পারবে তুমি? খুব পারবো। ওই মেয়েটা যেভাবে ফ্রাইং কিস ছুঁড়ছিল সেভাবে ফ্রাইং সাপ মারব। মার খেতে না চাইলে এক্ষুনি খেতে বস, যা। ছি, তুমি এতটা নিষ্ঠুর হতে পারবে? খুব পারবো। আদর শাসন দুটোই আমি বুঝে শুনে করব। তুমি একটা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল প্রাণেশা। একা খেতে গিয়ে নিজের অজান্তেই অনির্বাণকে ভীষণ মিস করছিল। তাকে ছাড়া খেতে হবে ভেবেই খায়নি। সত্যিটা স্বীকার না করেই বাড়ির সবাইকে টেনে এনে কাটিয়ে দিয়েছে, অথচ না বলা কথা নিমিষেই বুঝে নিয়েছে অনির্বাণ। সে ফোন কানে ঠেকিয়ে লাজুক হেসে বলল, একটু তাড়াতাড়ি এসো। কোর্টে গেলে দেরি হবে। আমি মাত্র ওয়ার্কআপ থেকে বেরিয়েছি। প্রাণেশার কি হলো কে জানে, মন ভীষণ এলোমেলো হলো, চঞ্চল হলো। মনের ভেতরে অসংখ্য অনুভূতিরা ডালপালা মেলল। সব অনুভূতিদের মুক্তি দিতে ইচ্ছে হলো, তবুও পারল না। দ্বিধা ও সংকোচ তাকে আটকে দিল। খানিক চুপ থেকে খুবই আস্তে অথচ দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলো, আই মিস ইউ অনি। এক হাতে ফোন কানে ঠেকিয়ে রেখে অন্য হাতে মুখ ঢেকে ফেললো প্রাণেশা। ওপাশে অনির্বাণও থম মেরে থাকলো কতক্ষণ। এরপর অট্ট হাসিতে ফেটে পড়ে ব্রাইট সামলে নিয়ে বলল, দিলি তো মেজাজটার 12টা বাজিয়ে। আমি একদম সিরিয়াস মুড ছিলাম প্রাণেশা, অথচ তোর এই কথা শুনে এখন আমার শুধু প্রেম প্রেম পাচ্ছে। সিচুয়েশনটা রোমাঞ্চন নয়। এই মুহূর্তে কোর্ট যাওয়ার ইম্পর্টেন্ট, নয়তো আমি এক্ষুনি ব্যাক করতাম। আর আমার লজ্জাবতী বউটার লজ্জার মুখ দেখে চোখে চোখ রেখে তৃষ্ণা মিটিয়ে নিতাম। প্রাণেশা উত্তর না দিয়ে চুপ করে রইল। অনির্বাণ বলল, মেজাজের 12টা বাজানোর সাথে সাথে তুই আমার মনের মধ্যে বিরাট পরিবর্তন এনে দিলি প্রাণেশা। চারপাশে শুধু প্রেমের মিউজিক বাজছে। এখন যেহেতু প্রেমের সময় নয়, তাই রাতে এর শোধ আমি অবশ্যই তুলব। এই কথায় ভরকে গেল প্রাণেশা। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বলল, কি কিসের শোধ? অনির্বাণ হাসতে হাসতে গানের সুরে বলল, আদরে আদরে দেব ভালোবাসা, সোহাগে সোহাগে দেব ভালোবাসা। আকাশের নীল প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়েছে চুয়ে চুয়ে। মুঠো ভরে দেব তুলে, মাখবে কলি যাই, নজর না লাগে যেন চাঁদেরও গায়ে। নির্ধারিত সময়ের কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে, একক ও দলীয়ভাবে।
প্রাণেশা দুটো বিভাগেই অংশ নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিল। প্রথম দিনের কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা 10 জনের একজন হয়েছে প্রাণেশা। যদিও প্রথম হতে পারেনি, তবে দ্বিতীয় হয়েছে। আর দ্বিতীয় দিনের কুইজে সকাল থেকে দলীয়ভাবে অংশগ্রহণ চলছে। একটা দলকে হারিয়ে অন্য দলকে জিতিয়ে নেওয়ার হাড্ডাহাড্ডি লড়াই। এই সেগমেন্টে দলীয়ভাবে এক একটা কলেজে 3 গুণ করে ছাত্রছাত্রী সুযোগ পাচ্ছে। তার মধ্যে মেহেরপুর সরকারি কলেজের হয়ে দলে থাকছে প্রাণেশা, সাফওয়ান ও তাদের আরও এক সঙ্গী রিক্তা। যে দলের সাথে লড়াই চলছে তারা রংপুর থেকে এসেছে। প্রতিটা রাউন্ডে খেলতে খেলতেই রংপুরের পয়েন্ট হলো বেশি, মেহেরপুরের কম। বাকি শুধু শেষ রাউন্ডের খেলা, কুইক কুইজ রাউন্ড। 1 মিনিটের মধ্যে এই রাউন্ডে যারা সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিবে তারাই হবে এই সেগমেন্টের বিজয়ী। প্রাণেশার বুক ধড়ফড় করছে। কি হয় এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে সামনে। ভয়ে চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। একটুর জন্য হেরে যাবে, মেনে নিতে পারছে না। এক মনে কিছু একটা কি বিড়বিড় করছে। যখন কুইক কুইজ রাউন্ড শুরু হলো, সঙ্গে সঙ্গে কুইক প্রেস বাজারে আঙ্গুলে ছুঁয়ে রাখলো সবাই। স্ক্রিনের প্রশ্ন আসা মাত্রই বাজারের শব্দ তুলল প্রাণেশা। উত্তরটা ঠোঁটস্থ থাকায় ঝটপট উত্তর দিল। এভাবেই যে কয়টা প্রশ্ন এলো, ভাগ্যগুণে বেশিরভাগ প্রশ্নেরই সঠিক উত্তর দিল প্রাণেশা একাই দিল। বাকিরা যে যেটা পারল দিল, যারা পারল না ছেড়ে দিল। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর মেহেরপুর সরকারি কলেজ টিমকে বিজয়ী বলে ঘোষণা করা হলো এবং দিন শেষে প্রাইজ মানি, সার্টিফিকেট, বই, ক্রেস্ট ও মেডেল প্রদান করে বিজয়ীদের অভিনন্দন জানানো হলো। পুরস্কার বিতরণী শেষে দলীয়ভাবে সবাই ছবি তুলে নিজেদের মধ্যে আনন্দ ও সুখে বাকিদের সাথে ভাগাভাগি করে নেয়। ঠিক 5টে বাজার 15 মিনিট আগেই সমস্ত আয়োজন শেষে সাফওয়ান ও রিক্তাকে নিয়ে ক্যাম্পাসের বাইরে এলো প্রাণেশা। অনির্বাণকে দর্শক সারিতে প্রথমে দেখলেও পরবর্তীতে কাছে পাশে দেখেনি। পুরস্কার বিতরণের সময়ও সেখানে সে উপস্থিত ছিল না। গেটের বাইরে এসেও তার চিহ্নটি খুঁজে পেল না, এমনকি গাড়িটাকেও আশেপাশে দেখা গেল না। এখনো তার হাতে পুরস্কার, গলায় মেডেল। প্রিয়জন যদি এই মুহূর্তে সামনে না থাকলে তাহলে আনন্দ কই? এত আনন্দ ও উদ্দীপনা সবটাই মাটি হয়ে যেতে লাগলো। সাফওয়ান ও রিক্তা বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে গিয়ে প্রাণেশাকে মন খারাপ করে থাকতে দেখে সাফওয়ান বলল, কি রে, তোর সঙ্গী কই? ট্রিট দিবে বলে কি হাওয়া হয়ে গেল? অস্থির চোখে চারপাশে তাকিয়ে অনির্বাণকে না পেয়ে প্রাণেশা বলল, কি জানি, ওখানেই তো ছিল। রিক্তা বলল, আরে ছাড় ভাইয়া, কিপটার জম, যেখানে দেখবি বইয়ের জেতার চান্স আছে অমনি কেটে পড়েছে। মোটে এরকম কিছু নয়, নিশ্চয়ই জরুরি কোনো কাজে গেছে। দেখ ওর গাড়িটাও নেই। হয়েছে, থাক। আর বরের হয়ে সাপাই গাইতে হবে না। বলেছিলি না 1 সপ্তাহের মধ্যে ডিভোর্সের কথা উঠবে। তুই ঘর সংসার করবি না, কাউকে ভালোবাসবি না, হ্যান ত্যান আরও কত কিছু। এখন তো দেখছি দিব্যি ঝুলে আসিস, ছাড়ার নাম নিচ্ছিস না। ঘর বাঁধা যদি ইচ্ছেই ছিল, আমাকে দিয়ে হুতাই নাটক সাজানোর দরকার ছিল না। এখন তোর বাড়ির সবার কাছে আমি খারাপ, ভাবতেও কেমনটা লাগে। বন্ধুর বর্তমান পরিস্থিতি আসলেই খারাপ। আগে প্রাণেশার বাড়ির সবাই সাফওয়ানকে পছন্দ করত, আর বিয়ে ভাঙার পর থেকে ওর নাম শুনলেই সবাই ডেকে যাচ্ছে। চোখের সামনে দেখলেই তো রক্ষে নেই। সেদিন প্রাণেশার বাবা কিভাবে বাজে ব্যবহার করেছেন মনে পড়লে এখনো শরীর ঘিন ঘিন করে তার। একটা মানুষ মেয়েকে পড়াশোনা ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এত কেন বাড়াবাড়ি করেন ভাবলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তার। সম্পর্কটা প্রাণেশার সাথে বলেই আজেবাজে কথাও হজম করে নেয়। কি করবে, বন্ধুত্ব তো। এই সহজেই কি এই সম্পর্ককে ফেলনা ভাবা যায়? সাফওয়ানের মন মেজাজ যে খিচড়ে গেছে সেটা বুঝেই পাশে থাকা বাদামওয়ালার কাছ থেকে কিছু বাদাম কিনল প্রাণেশা। রাস্তায় দাঁড়িয়েই খেতে লাগলো সবাই। বাকিরা বাদাম পছন্দ করে বলেই কেনা। সাফওয়ান বাদাম দেখে বলল, এইটুকু স্বামীর টাকা বাঁচানোর ধান্দা হবে না, জম্বে স্ট্রিট চাই। রাগ করছিস কেন? খা, অনি আসুক, ট্রিট দিব না। বাকির নাম ফাঁকি, তাড়াতাড়ি আসতে বল। ট্রিট ছাড়া কিছু বুঝিস না তাই না? না, বুঝি না। ফোন বের করে অনির্বাণের নাম্বারে কল করতে গিয়েই দেখলো পার্কিং স্পটে গাড়ি এসে দাঁড়িয়েছে। মুহূর্তেই ডোর খুলে নেমে এসেছে অনির্বাণ, হাতে একগুচ্ছ নানান ফুল, মিশেলের ফুল। কোনো কাহিনী ছাড়াই ফুলগুলো বাড়িয়ে দিল প্রাণেশার দিকে, হাসি মুখে বলল, কংগ্রাচুলেশনস মিসেস অনির্বাণর সৈকত।
প্রাণিশা ফুলগুলো হাতে তুলে ঠোঁটে প্রশান্তিময় হাসি ফুটিয়ে বলল, থ্যাংক ইউ। হাতে ক্রেস্ট, প্রাইজ মানি, বই। অনির্বাণের হাত ধরিয়ে দিয়ে বলল, দেখো। দু চোখে একরাশ মুগ্ধতা নিয়ে সব পুরস্কার ছুঁয়ে ছুঁয়ে দেখল অনির্বাণ। সেগুলো গাড়ির পিছনের সিটে রেখে সাফওয়ান রিক্তাকে বলল, আমি চাইছি বিয়ের ট্রিটটা আজকেই দিতে। তোমরা কি যাবে আমার সাথে? শুধু বিয়ের না, আজকেরও 2টা ট্রিট জমা হলো। জমা বলছো কেন? এক্ষুনি এসো। বিকেলের শেষ ভাগ, আর আধা ঘন্টার মধ্যেই আস্তে ধীরে বেলা ডুবে যাবে। সে ঘড়িতে সময় রেখে বলল, সরি ভাইয়া, আজ আর হবে না। এখন রওনা না দিলে পৌঁছাতে শেষ রাত হবে। রিক্তা বলল, হ্যাঁ একদম, টিট জমা থাকুক, কোনো একদিন সম্পূর্ণ ঢাকা শহর ঘুরে দেখাবেন। আজ আসি। তারা দিয়ে ওরা প্রাণেশ্বর থেকে বিদায় নিল। বিদায় বেলা বান্ধবীকে জড়িয়ে ধরল রিক্তা, বলল, সুখে থাকিস। অনির্বাণকে দাঁড় করিয়ে রেখে ভার্সিটির কমন রুমের ওয়াশরুমে প্রবেশ করলো। নির্দিষ্ট ইউনিফর্ম চেঞ্জ করে ফেলল প্রাণেশা। বাড়তি পোশাক আগে থেকেই সঙ্গে ছিল। পোশাক পরিবর্তন করে ছাই রঙা টি শার্ট ও গোল্ডেন কালারের লেডিস গার্বার্ডিন প্যান্ট পরে আগে রূপে ফিরে গাড়ির সামনে সিটে বসলো। অনির্বাণ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলে প্রাণেশা জানতে চাইল, তখন কি ফুল আনতে গিয়েছিলে? শুধু ফুল নয়, স্পেশাল কিছু। পিছনে দেখো। ঘাড় ফিরিয়ে পিছনে তাকিয়ে একটা শপিং ব্যাগ দেখে হাত বাড়িয়ে সেটা নিজের কাছে টেনে আনলো প্রাণেশা। ব্যাগ খুলে দেখলো তার ভেতরে একটা দলিল রাখা। চমকে গিয়ে বলল, কি এটা? অনির্বাণ ড্রাইভ করতে করতে বলল, বাংলা ভুলে গিয়েছিস নাকি? পড়ে দেখ। ভয় ভয় দলিলটা মেলে ধরলো প্রাণেশা। হাতবিট বেড়ে যাচ্ছে তার। ডিভোর্স পেপারস কিনা, কিন্তু না, অন্য কিছু। এটা তাদের বিয়ের কাবিননামা, আর এর নিচে পুরো একটা দলিলের সাথে নতুন আরেকটা দলিল। তাতে কিছু লেখা। সেই লেখা পড়তে গিয়েই চোখ বড় বড় হয়ে গেল প্রাণেশার। দেনমোহরের টাকার সাথে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট যোগ করে নতুন একটা জমি কেনা হয়েছে। সেই জমির মালিকানা কিনা প্রাণেশার নামে। প্রাণেশা যখন বিস্মিত দৃষ্টি দিয়ে কাগজে চোখ বোলাচ্ছিল, তখনই তার দিকে কলম বাড়িয়ে দিয়ে অনির্বাণ বলল, সাইন কর। চোখ তুলে প্রশ্ন করল প্রাণেশা, কেন? তোর জিনিস তুই বুঝে নিবি না? এটা আমার হলো কবে? এক্ষুনি হবে। 1.5 বছর আগে এটা কিনেছিলাম নিজের নামে। বিয়ের পর তো তোকে কিছু দেওয়া হয়নি। দেনমোহরের টাকাও বাকি ছিল। ভেবেছিলাম কোনো এক স্পেশাল দিনে দিব। আর সে স্পেশাল দিন, যা কিছু আমার, সব কিছুর সাথে তুই জড়িয়ে আছিস। এটাই কেন থাকবে না? আমি জমি দিয়ে কি করব? অনির্বাণ হেসে ফেলল। প্রাণেশা বলল, হাসছো কেন? আমার তো জমির দরকার নেই। দরকার আছে কি নেই সেটা তো জমি দেখলেই বুঝবি। এখন ঝটপট সাইন কর প্রাণেশা। অনির্বাণের কথা অনুযায়ী সাইন করে দলিলটা জায়গা মতো রেখে দিয়ে জানলার দিকে দৃষ্টি দিয়ে রাখলো প্রাণেশা। অনির্বাণ বলল, গাল ফুলে আছিস কেন? এমন দিনেও কেউ গাল ফুলায়? আমি তোমার মতি গতি কিছুই বুঝছি না। অনির্বাণ একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, কাছে আয়। প্রাণেশা নড়ে চড়ে বসলো। হুকুম পালনের সদা তৎপর এইটুকু বোঝাতেই কাছে এলো। অনির্বাণ তাকে এক হাতে জড়িয়ে নিয়ে কপালে ঠোঁট শুয়ে পড়ল। যা কিছু স্বপ্ন আছে, ইচ্ছে আছে, আমায় বলিস প্রাণেশা। জীবনের শেষ প্রান্তে পৌঁছে হলেও তোর স্বপ্ন ও ইচ্ছে আমি পূরণ করব। কেন? কোনো একদিন নিজের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমার বউয়ের সব ইচ্ছা ও স্বপ্নের পূরণ যথাযথ মূল্যায়ন করব। যেই দিন থেকে তুই আমার বউ হলি, সেদিন থেকে তোর ইচ্ছে আমার ইচ্ছে, তোর স্বপ্নই আমার স্বপ্ন হয়ে গেল। এখন তো শুধু একটা একটা করে তোর সব ইচ্ছে ও স্বপ্নকে বাস্তবায়নে রূপ দেওয়া বাকি। তোমার নিজের কোনো ইচ্ছে নেই, স্বপ্ন নেই? নিজেকে নিয়ে আপাতত নেই, কিন্তু আমার বউকে নিয়ে আমার ইচ্ছে ও স্বপ্নের শেষ নেই। বউ পাশে থাকলে সব ইচ্ছে ও স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাল্লাহ। বউ কি চলে যাচ্ছে? ধীর অথচ শান্ত গলায় অনির্বাণ বলল, আমি যেতে দেবো নাকি? যাওয়ার নাম নিলেই কঠিন শাস্তি দিব। কি শাস্তি? অনির্বাণ কৌতুকের সুরে বলল, ঠ্যাং উপরে রেখে মাথা নিচে ঝুলিয়ে দিব। দারুণ অ্যাডভারেন্স হবে, তাই না? প্রাণেশা কদমটি তাকালো। অনির্বাণ শব্দ তুলে হেসে উঠে বলল, রাগ করলে তোকে কিন্তু দারুণ লাগে। অবশ্যই তোর চেহারা এখন একটা বউ বউ ভাব ফুটে উঠেছে, রাগী অথচ ভীষণ মায়াবী। এমন করে তাকালে হার্ট অ্যাটাক হয়ে যাবে বউ। টেলিভিশনে নিউজ দেখে বাড়ির সবার মুখ থেকে মেয়ের জিতে যাওয়ার খবর শুনেও কোনো প্রকার ভালো খারাপ মনোভাব প্রকাশ করেননি সামিউল আলম।
এর মানেই এই না যে তিনি খুশি হননি, হয়েছেন। সেই খুশিটা অন্য সবার মতো প্রকাশ করতে পারছেন না। সবাই যেভাবে প্রাণেশার মেধার প্রশংসা করছে সেভাবে তিনি করতে পারেন না। তাছাড়া যতবারই মনে হচ্ছে ডাক্তার না হয়ে প্রাণেশা চরম ভুল করেছে, বাবার স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, ততবারই তিনি রেগে যাচ্ছেন, ভেতরে ভেতরে ফুঁসছেন। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা যখন খুশিটা একে অন্যের সাথে ভাগ করতেই অসময়ে কফি নিয়ে আড্ডায় বসলো, তখনই তিনি চিৎকার দিয়ে বললেন, এত খুশি হওয়ার মতো কিছু হয়নি। এই ধরনের কুইজে যে কেউ বিজয়ী হতে পারে। সেজ ভাই শরীফুল আলম বললেন,